হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজ্যোতি আর আপনারা শুনছেন থ্রিলার নাইট, বাংলা সাহিত্যের নতুন ঠিকানা। আজ আমাদের নিবেদন স্যার আর্থার কনান ডয়েলের লেখা লট নাম্বার 249। গল্পটির অনুবাদ ও নাট্যরূপ দিয়েছে দিশানি মজুমদার। গল্প পাঠে রয়েছে আমি, প্রধান চরিত্রে রয়েছে নীল এবং অন্যান্য চরিত্রে প্রীতম, সৌমিক, রনিত ও শুভম। তাহলে শুরু করা যাক। অক্সফোর্ডের পুরনো কলেজের এক কোণে ছিল ভীষণ প্রাচীন একটা গোল টাওয়ার। দরজার ভেতর থেকে একটা পাথরের সিঁড়ি পাক খেতে খেতে উপরে উঠে গেছে। সিঁড়িটা পথে দুটো ছোট চাতাল পেরিয়ে শেষ হয়েছে তৃতীয়টায়। 1884 সালের মে মাসে সেই পুরনো সিঁড়ির আলাদা আলাদা চাতালে খোলা 3টি ঘরে থাকত 3জন তরুণ ছাত্র। প্রত্যেকের থাকার জায়গা বলতে ছিল একটা বসার ঘর আর একটা শোয়ার ঘর। আর নিচতলার বাকি দুটো ঘরের মধ্যে একটাকে ব্যবহার করা হতো কয়লা রাখার ঘর হিসেবে, আর অন্যটা ছিল বৃদ্ধ দারোয়ানের থাকার ঘর। সেই দারোয়ানের নাম ছিল টমাস স্টাইলস। ওপরের 3জন ছাত্রের দেখাশোনা করাই ছিল তার কাজ। টাওয়ারের ডান বাঁ দিকে ছিল লেকচার রুম আর অফিসের সারি। তাই এই পুরনো টাওয়ারের ঘরগুলো বেশ নিরিবিলি। সেই কারণে পড়াশোনায় মনোযোগী ছাত্রদের কাছে ঘরগুলো খুবই জনপ্রিয় ছিল। সেই সময় সেখানে থাকত 3জন ছাত্র। একেবারে উপরে থাকত অ্যাবারক্রম্বি স্মিথ, তার নিচের ঘরে এডওয়ার্ড বেলিংহ্যাম, আর সবচেয়ে নিচতলায় ছিল উইলিয়াম মঙ্কহাউসলি। উজ্জ্বল বসন্তের রাত, সময় তখন প্রায় 10টা। স্মিথ আরাম কেদারায় হেলান দিয়ে বসেছিল। পা রাখা ছিল আগুনের ধারে লোহার ফিন্ডারের ওপর, আর ঠোঁটের কোণে ঝুলছিল তার ব্রায়ার কাঠের পাইপ। অগ্নিকুণ্ডের উল্টো দিকে একই রকম আরেকটা চেয়ারে আরাম করে বসেছিল তার পুরনো স্কুলের বন্ধু জেফ্রো হ্যাস্টি। দুজনের পরনেই ছিল ফ্যানেলের পোশাক, কারণ সন্ধেটা তারা নদীতে নৌকো চালিয়েই কাটিয়ে এসেছে। হ্যাস্টি ছিল কলেজের নৌকো দলের প্রধান দাঁড় টানিয়ে, আর স্মিথ ছিল তার থেকেও ভালো মাঝি। তবে সামনে পরীক্ষা চলে আসায় স্মিথ এখন বেশিরভাগ সময় পড়াশোনাতেই ডুবে থাকত। শরীর ঠিক রাখার জন্য যতটুকু সময় দরকার শুধু ততটুকুই খেলাধুলা বা শরীর চর্চার জন্য রাখত। টেবিলের ওপর ছড়িয়েছিল মেডিকেলের মোটা মোটা বই, হাড়ের নমুনা, শরীরবিদ্যার মডেল আর নানান ছবি। পাইপ থেকে ধোঁয়ার কুণ্ডলি ছাড়তে ছাড়তে স্মিথ বলল, একটু হুইস্কি নেবে? জগে স্কচ আছে আর বোতলে আইরিশ। না না থ্যাঙ্কস, আসলে আমি এখন স্কাল রেসের প্র্যাকটিস করছি, তো তাই ট্রেনিংয়ের সময় ওইসব মদ টদ ছুঁই না। তুমি নেবে? পরীক্ষার সময় ওসব থেকে দূরে থাকাই ভালো। আচ্ছা স্মিথ, তোমার টাওয়ারের অন্য দুজনের সঙ্গে এখন আলাপ হয়েছে নাকি? সামনে পড়লে শুধু হাই হ্যালো করি, এর বেশি কিছু নয়। আমার মনে হয় ওইটুকু সম্পর্ক রাখাই ভালো। আমি দুজন সম্পর্কেই কিছু কিছু জানি, তবে খুব বেশি না, কিন্তু যতটুকু জানি তাতেই যথেষ্ট। আমি হলে তাদের খুব ঘনিষ্ঠ বন্ধু বানাতাম না, যদিও মঙ্কহাউসলির মধ্যে বিশেষ খারাপ কিছু নেই। মানে ওই রোগা ছেলেটা? ঠিক তাই, ভদ্রসভ্য ধরনের বেঁটে খাটো ছেলে। ওর মধ্যে বিশেষ কোনো দোষ আমি অন্তত দেখি না। কিন্তু সমস্যা হলো ওই বেলিংহামকে না জেনে তাকে ঠিক চেনা যায় না। মানে মোটা ছেলেটা? আগে হ্যাঁ, ওই মোটা ছেলেটাই। আর সে এমন একজন লোক যার সঙ্গে পরিচয় না থাকলেই আমি বেশি খুশি হতাম। কি করেছে সে? মদ খায়, জুয়া খেলে, নাকি একেবারে বাজে চরিত্রর মানুষ? তুমি তো আগে এত খুঁতখুঁতে ছিলে না। তুমি লোকটাকে চেনো না বলেই এসব বলছো। ওর মধ্যে কেমন যেন একটা ওই অশুভ ব্যাপার আছে, সরীসৃপের মতো ঠান্ডা আর ঘৃণ্য।
ওকে দেখলেই আমার ভেতরটা কেমন যেন শিউরে ওঠে। আমার তো মনে হয় লোকটার গোপনে অনেক নোংরা বদ অভ্যেস আছে। তবে একটা কথা মানতেই হবে, লোকটা ভীষণ বুদ্ধিমান। শোনা যায় ওর বিষয় নিয়ে কলেজে যত ছাত্র এসেছে তাদের মধ্যে ও নাকি সেরাতম একজন। মেডিসিন না ক্লাসিক্স? আরে প্রাচ্যের ভাষা, ওইসব ভাষায় নাকি লোকটা শয়তানের মতো পাকা। এই তো গত বছর চিলিংওয়ার্থ ওর সঙ্গে কি একটা বিষয় নিয়ে রিসার্চ করছিল। সে আমাকে বলেছিল বেলিংহাম আরবদের সঙ্গে এমন সাবলীলভাবে আরবি বলছিল যেন জন্ম থেকে তাদের মধ্যেই বড় হয়েছে। কপ্টদের সঙ্গে কপ্টিক ভাষায়, ইহুদিদের সঙ্গে হিব্রুতে, বেদুইনদের সঙ্গে আরবিতে কথা বলছিল ও। আর সবাই যেন ওর কোটের কিনারা ছুঁয়ে প্রণাম করতে তৈরি একেবারে। ওই সব জায়গায় কিছু বুড়ো সন্ন্যাসী টাইপের লোক আছে, ওই পাহাড়ের পাথরের উপর বসে কেবল কটমট করে তাকায় আর অচেনা লোক দেখলেই থুতু ছিটায়। কিন্তু তাজ্জব ব্যাপার, এই বেলিংহামকে দেখা মাত্রই 5টা কথা বলার আগেই তারা মাটিতে উপুড় হয়ে পড়ে কেমন যেন হামাগুড়ি দিতে শুরু করলো। চিলিংওয়ার্থ বলেছিল জীবনে এমন দৃশ্য সে অন্তত দেখেনি। আর বেলিংহামও যেন ব্যাপারটাকে নিজের প্রাপ্য বলেই ধরে নিয়েছিল। তাদের মধ্যে ও নাকি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছিল, এমন ভঙ্গিতে কথা বলছিল যেন তাদের সবার ওপর তার জন্মগত অধিকার আছে। একজন কলেজের ছাত্রের পক্ষে ব্যাপারটা মন্দ নয়, কি বলো? কিন্তু তুমি বললে বেলিংহ্যাম লিকে না জেনে মক্স হাউস লিকে চেনা যায় না, সেটা কেন? কারণ বেলিংহামের সঙ্গে লির বোন ইভলিনের বিয়ে ঠিক হয়েছে। আহা, কি মিষ্টি মেয়েটা। পুরো পরিবারটার সঙ্গেই আমার ভালো পরিচয় আছে, তাই ওই জানোয়ারটার সঙ্গে ওকে দেখলে না গা পিত্তি চলে যায় আমার। যেন একজন কুৎসিত ব্যাঙ আর একজন সাদা শান্ত পায়রা, দুজনকে একসাথে দেখলে না আমার ওই তুলনাটাই মনে পড়ে ভায়া। তুমি তো একেবারে নিজের মনের সব কথাই খুলে বলছো বন্ধু। কি ভীষণ পক্ষপাত দুষ্ট, হিংসুটে আর সন্দেহপ্রবণ বুড়ো হয়ে গেছো দেখছি। হ্যাঁ, আসলে লোকটার বিরুদ্ধে তোমার সত্যি সত্যিই কোনো অভিযোগ নেই, ওই একটা ব্যাপার ছাড়া। আরে ওকে আমি তখন থেকে চিনি যখন ওর উচ্চতা ওই চেরি কাঠের পাইপটার সমান ছিল, তাই ওকে এভাবে ঝুঁকি নিতে দেখলে ঠিক ভালো লাগে না। আর এটা সত্যিই একটা বড় ঝুঁকি। লোকটার চেহারায় কেমন যেন একটা জানোয়ার সুলভ ভাব রয়েছে, আর মেজাজ ও যেন আরো খারাপ, বিষের মতো মারাত্মক রাগ ওর। ওই লং নর্টনের সঙ্গে ওর ঝামেলার কথা মনে আছে? না না না, তুমি সবসময় ভুলে যাও যে আমি ওখানে একেবারেই নতুন। সেটা তো গত শীতের ঘটনা। ঠিকই, তখন তো তুমি এখানে ছিলে না। যাই হোক, নদীর ধারে যে সরু হাঁটার পথটা আছে সেটা তো আশা করি চেনো। এবার একদিন কয়েকজন ছাত্র সেই পথ দিয়ে হাঁটছিল, সামনে ছিল বেলিংহাম। ঠিক তখনই উল্টো দিক থেকে এক বুড়ি আসছিল। তার আগের রাতে বৃষ্টি হয়েছিল, আর যথারীতি তুমি তো জানোই যে বৃষ্টির পরে ওই মাঠের পথগুলো কেমন কাদা কাদা হয়ে যায়। পথের একদিকে নদী আর অন্যদিকে প্রায় পথের সমান চওড়া জলকাতে জমেছিল। এখন শোনো ওই শুয়োরটা কি করলো। নিজে তো রাস্তা ছাড়লো না, উল্টে বুড়িকে ধাক্কা মেরে কাদার মধ্যে ফেলে দিল। বুড়ি আর তার বাজারের সব জিনিসপত্রগুলো একেবারে ছড়িয়ে ছিটিয়ে গেল কাদার মধ্যে। এমন নোংরা কাজ দেখে লং নর্টন, যে কিনা পৃথিবীর সবচেয়ে শান্ত স্বভাবের মানুষদের মধ্যে একজন বলেই তো আমি জানতাম, সেও ওকে দু কথা শুনিয়ে দিল। তারপর কথা কাটাকাটি বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছালো যে নর্টন শেষমেশ নিজের লাঠি দিয়ে বেলিংহামের কাঁধে সজোরে একটা বাড়ি বসিয়ে দিল। তারপর যা হইচই হয়েছিল, বাপরে বাপ। কিন্তু এখনো যখন দুজনের দেখা হয়, বেলিংহাম যেভাবে নর্টনের দিকে তাকায় সেটা দেখার মতো। এই রে, এই দেখেছো, প্রায় 11টা বেজে গেল। না না, অনেক গল্প হলো। বাই স্মিথ, আমি চললাম। আরে এত তারা কিসের, আর একটু বসো, আগে পাইপে আগুনটা ধরাও। না ভাই, আর নয়, এখানে বসে গল্প করে সময় নষ্ট করছি। অথচ এই সময় আমার কম্বলের তলায় গিয়ে ঘুমানো উচিত ছিল। তোমার এই খুলিটা একটু ধার নেব, যদি ভাগ করে নিতে তোমার আপত্তি না থাকে। উইলিয়ামস আমারটা 1 মাস ধরে আটকে রেখেছে, আর তোমার কানের ছোট ছোট হাড়গুলোও নিয়ে যাচ্ছে। যদি তোমার দরকার না হয়, ঠিক আছে? অনায়াসেই নিতে পারো। অনেক ধন্যবাদ গো। ব্যাগের দরকার নেই, বগলের তলাতেই নিয়ে যেতে পারবো। যাকগে, আমি গেলাম। শুভরাত্রি বন্ধু। আর হ্যাঁ, তোমার ওই প্রতিবেশী সম্পর্কে আমার সতর্কবাণীটা একটু মনে রেখো, ঠিক আছে? চলি গো, বাই।
হ্যাস্টি তার অ্যানাটমির হাড়গোড় বগলে নিয়ে সিঁড়ি বেয়ে শব্দ করতে করতে নিচে নেমে গেলে স্মিথ পাইপটা ছুঁড়ে ফেলল ডাস্টবিনে। তারপর চেয়ারটা টেনে আলোটা কাছে এনে বসে পড়ল এক বিশাল সবুজ মলাটের বই নিয়ে। অক্সফোর্ডে সে নতুন ছাত্র হলেও মেডিসিনে একেবারে নতুন নয়। এর আগে 4 বছর ধরে সে গ্লাসগো আর বার্লিনে পড়াশোনা করেছে। সামনে যে পরীক্ষা সেটা পাশ করলেই সে পাকাপাকিভাবে ডাক্তারি পেশায় ঢুকে যাবে। স্কটল্যান্ড আর উত্তর জার্মানির ছাত্রদের সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকতে পারা সহজ কথা নয়। স্মিথ সেখানে নিজের নাম তৈরি করেছিল, আর এখন অক্সফোর্ডেও একইভাবে সবার নজরে আসার সংকল্প নিয়েছে। প্রায় 1 ঘন্টা ধরে পড়াশোনা করছিল স্মিথ। পাশের টেবিলে রাখা শব্দ করা পুরনো ক্যারেজ ঘড়িটার কাঁটা ধীরে ধীরে 12টার দিকে এগিয়ে আসছিল। ঠিক তখনই হঠাৎ একটা শব্দ তার কানে এলো। তীক্ষ্ণ, খানিকটা চড়া ধরনের শব্দ। স্মিথ বইটা নামিয়ে কান খাড়া করল। বুঝল শব্দটা নিচের ঘর থেকেই এসেছে, সেই প্রতিবেশীর ঘর থেকে, যার সম্পর্কে হ্যাস্টি এত বিরূপ কথা বলেছিল। স্মিথ ওই ঘরের বাসিন্দাকে খুব বেশি চিনত না, শুধু জানত লোকটা থলথলে চেহারার, ফ্যাকাশে মুখের, চুপচাপ আর পড়ুয়া স্বভাবের মানুষ। প্রায় গভীর রাত পর্যন্ত তার ঘরের আলো জ্বলত। এমনকি স্মিথ নিজের ঘরের আলো নিভিয়ে দেওয়ার পরেও পুরনো টাওয়ারের জানালা দিয়ে তার ঘরের সোনালি আলো বেরিয়ে আসত। রাত জেগে পড়াশোনা করার এই মিল থেকেই তাদের মধ্যে একরকম নীরব সম্পর্ক তৈরি হয়েছিল। স্মিথের ভালো লাগতো এই ভেবে যে তার এত কাছে আরেকজন মানুষ আছে যে তার মতোই ঘুমকে তেমন গুরুত্ব দেয় না। এই মুহূর্তেও বেলিংহ্যামের কথা ভাবতে গিয়ে স্মিথের মনে সহানুভূতি জাগল। আর সেই অদ্ভুত শব্দটা শোনা গেল না। স্মিথ আবার পড়ায় মন দিতে যাচ্ছিল, ঠিক তখনই রাতের নিস্তব্ধতা চিরে ভেসে এলো এক কর্কশ চিৎকার। স্মিথ লাফিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। হাত থেকে বই পড়ে গেল মেঝেতে। এমন গভীর রাতে, এমন নির্জন জায়গায় এই চিৎকার শুনে তার মাথায় 1000 রকম অদ্ভুত আশঙ্কা ঘুরতে লাগলো। আমি কি এখনই নিচে ছুটে যাব নাকি অপেক্ষা করাটাই ভালো? স্মিথ অকারণে হইচই পছন্দ করত না। তার ওপর নিচের প্রতিবেশীকে সে প্রায় চেনেই না, তাই হুট করে অন্যের ব্যক্তিগত ব্যাপারে ঢুকে পড়তেও সে চাইছিল না। কয়েক মুহূর্ত দ্বিধায় দাঁড়িয়ে রইল সে। আর ঠিক তখনই সিঁড়ি বেয়ে দ্রুত পায়ের শব্দ ভেসে এলো। পরের মুহূর্তেই আধখানা পোশাক পরা, ছাইয়ের মতো ফ্যাকাশে মুখের তরুণ মংকহাউস লি হুড়মুড় করে তার ঘরে ঢুকে পড়ল। দয়া করে একবার নিচে চলুন, বেলিংহাম অসুস্থ হয়ে পড়েছে। স্মিথ তাড়াতাড়ি লিয়ের পেছন পেছন সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো, কিন্তু পরিস্থিতির গুরুত্ব সত্ত্বেও ঘরে ঢুকেই সে বিস্ময়ে চারিদিকে তাকাতে বাধ্য হলো। এমন ঘর সে জীবনে দেখেনি। পড়ার ঘরের চেয়ে জাদুঘর বলাটাই ঠিক হবে। দেওয়াল আর ছাদ জুড়ে সাজানো ছিল মিশর আর প্রাচ্যের অগণিত অদ্ভুত জিনিসপত্র। লম্বা কঙ্কালসার মূর্তি, কারোর হাতে অস্ত্র, আবার কারোর কাঁধে বোঝা। দেওয়ালের চারপাশে অদ্ভুত ভঙ্গিতে সাজানো সেগুলো। কোথাও ষাঁড়ের মুখওয়ালা দেবতা, কোথাও সারস মাথা, বিড়াল মাথা বা পেঁচা মাথার মূর্তি, আবার কোথাও সাপ মুকুট পরা টানা চোখের রাজাদের প্রতিকৃতি। নীল মিশরীয় ল্যাপিস লাজুলি পাথরে খোদাই করা সব অদ্ভুত পোকামাকড়ের মতো দেবদেবীর মূর্তিও ছিল। ঘরের প্রতিটি তাক আর খোপ থেকে যেন হোরাস, আইসিস আর ওসিরিস তাকিয়ে আছে। আর ছাদের এক প্রান্তে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা ছিল বিশাল এক কুমির, আসল নীল নদের সন্তান।
বড় বড় চোয়াল হাঁ করা অবস্থায়। এই অদ্ভুত ঘরের মাঝখানে ছিল বড়সড় একটা চৌকো টেবিল। তার উপর ছড়িয়ে ছিল কাগজপত্র, নানা বোতল আর খেজুর পাতার মতো দেখতে শুকনো কিছু গাছের পাতা। সব জিনিস তাড়াহুড়ো করে একপাশে সরিয়ে রাখা হয়েছে, কারণ সেখানে জায়গা করে দেওয়া হয়েছে একটা মমির কফিনের জন্য। মমিটা নিজেও অর্ধেক বেরিয়েছিল কফিনের ভেতর থেকে। ভয়ঙ্কর কালো, শুকনো, কুঁচকে যাওয়া দেহ, যেন পোড়া কাঠের ডালের ওপর ঝুলে থাকা পুড়ে যাওয়া মাথা। টেবিলের ওপর পড়েছিল তার নখওয়ালা হাত আর হাড় সর্বস্ব বাহু। কফিনের গায়ে ঠেস দিয়ে রাখা ছিল পুরনো হলদেটে প্যাপিরাসের এক রোল, আর তার সামনেই কাঠের হাতওয়ালা চেয়ারে বসেছিল ঘরের মালিক বেলিংহ্যাম। মাথা পিছনে হেলানো, চোখ দুটো ভয়ে অস্বাভাবিকভাবে বড় হয়ে আছে, আর সোজা তাকিয়ে আছে উপরে ঝুলে থাকা কুমিরটার দিকে। ভয়ে হাঁপাচ্ছে। হে ভগবান, এ কি মরে গেছে নাকি? লি অত্যন্ত রোগা কিন্তু সুদর্শন এক তরুণ। গায়ের রং জলপাইয়ের মতো চাপা, চোখ দুটো কালো আর তীক্ষ্ণ। চেহারায় ইংরেজদের চেয়ে বরং স্প্যানিশদের ছাপই বেশি ছিল। তার কথাবার্তা আর আচরণে ছিল কেল্টিক জাতির মতো তীব্র আবেগ, যা স্মিথের শান্ত স্থির স্যাকশন স্বভাবের সঙ্গে একেবারেই বিপরীত। আমার মনে হয় শুধু জ্ঞান হারিয়েছে। এসো এসো, একটু সাহায্য করো তো। তুমি পাগুলোকে ধরো, হ্যাঁ, সোফার ওপরে শুইয়ে দিই। ওহ, কি ভয়ানক জঞ্জাল ছড়িয়ে রেখেছে। হ্যাঁ, এইবার কলারটা খুলে একটু একটু জল দিলে ঠিক হয়ে যাবে। কিন্তু লোকটা আসলে করছিলটা কি? বিশ্বাস করুন, আমি জানি না। হঠাৎ ওর চিৎকার শুনলাম, তারপর দৌড়ে ওপরে এলাম। ওকে আমি বেশ ভালো করেই চিনি, জানেনই তো। আপনি নিচে নেমে এসে সত্যিই খুব উপকার করলেন আমার। ওর বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন কাস্টানেটের মতো ঠকঠক করে বাজছে। আমার তো মনে হচ্ছে ভয় একেবারে শেষ হয়ে গেছে লোকটা। আরে জলটা ওর মুখে ছিটিয়ে দাও। কি ভয়ঙ্কর চেহারা হয়েছে দেখো তো। লোকটা খুব মোটা, কিন্তু দেখে মনে হচ্ছিল একসময় আরও অনেক বেশি মোটা ছিল, কারণ চামড়া জায়গায় জায়গায় ভাঁজ হয়ে ঝুলে পড়েছে, আর পুরো মুখ জুড়ে সূক্ষ্ম কুঁচকানো দাগের জাল ছড়িয়ে আছে। মাথায় ছোট ছোট খাড়া বাদামি চুল, আর দুপাশে বেরিয়ে থাকা মোটা কুঁচকানো কান। তার হালকা ধূসর চোখ দুটো এখনো খোলা, মণিগুলো অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে, আর চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। কোনো মানুষের মুখে বিপদের এত স্পষ্ট সতর্কবার্তা সে আগে কখনো দেখেনি। আর ঠিক তখনই 1 ঘন্টা আগে হ্যাস্টির দেওয়া সতর্কবাণীর কথা তার মনে আরো গভীরভাবে ফিরে এলো। কিন্তু এমন কি দেখলো বা কি হলো যাতে লোকটা এত ভয় পেয়ে গেল? ওই ওই মমিটা। মমি? কিন্তু মমি ভয় দেখাবে কিভাবে? বিশ্বাস করুন, আমি জানি না। ব্যাপারটা আসলে ভীষণ অস্বস্তিকর আর অস্বাভাবিক। আমি চাই ও এসব নিয়ে আর ঘাঁটাঘাঁটি না করুক। এ নিয়েও আমাকে প্রায় 2য় বার ভয় দেখালো। গত শীতেও একই রকম ঘটনা ঘটেছিল। তখন আমি ওকে এভাবেই পড়ে থাকতে দেখেছিলাম, ওই ভয়ঙ্কর জিনিসটার সামনে। তাহলে ও মমিটা নিয়ে কি করতে চায়? আসলে ও তো একটু খ্যাপাটে টাইপের মানুষ, বুঝতেই পারছো। এটা ওর শখ। ইংল্যান্ডে এই বিষয়ে ওর চেয়ে বেশি জানে এমন লোক বোধহয় পাওয়া ভার। কিন্তু আমি চাই ও এসব না করুক। আসলে ওর ওর বোধহয় জ্ঞান ফিরছে মনে হয়। বেলিংহ্যামের ভয়ঙ্কর ফ্যাকাশে গালে ধীরে ধীরে সামান্য রং ফিরতে শুরু করেছে। তার চোখের পাতা কেঁপে উঠছিল। সে হাত দুটো বারবার মুঠো করছিল, আবার খুলছিল, আর লম্বা লম্বা শ্বাস টানছিল। হঠাৎই সে মাথা তুলে চারিদিকে তাকালো, আর মমির দিকে চোখ পড়তেই
সে এক লাফে সোফা থেকে উঠে পড়ল। প্যাপিরাসের রোলটা ঝটফট তুলে নিয়ে ড্রয়ারের ভিতরে ঢুকিয়ে দিল। চাবি ঘুরিয়ে তালা বন্ধ করল। তারপর আবার টলতে টলতে ফিরে এসে সোফায় বসে পড়ল। তারপর বলল, কি হয়েছে? তোমরা কি চাও? কি ব্যাপার? আরে তুমি তো হঠাৎ চিৎকার চেল্লামিল্লি করে একেবারে হুলুস্থুলু বাজিয়ে দিয়েছিলে। উপরে আমাদের যে প্রতিবেশী আছেন, উনি যদি নিচে না নামতেন তাহলে আমি সত্যিই জানি না তোমাকে নিয়ে আমি কি করতাম। ও, আপনি তো আবার ক্রমবি স্মিথ। আপনি যে নেমে এসেছেন সত্যি খুব ভালো করেছেন। আমি যে কত বড় বোকা! হে ভগবান, কত বড় বোকা আমি! শোনো, ভালো কথা বলছি, এই সমস্ত বন্ধ করো। তোমার স্নায়ু ঠিকভাবে কাজ করছে না। এই মাঝরাতে মমি নিয়ে খেলা বন্ধ না করলে তুমি একেবারে পাগল হয়ে যাবে। আমি ভাবছি তুমি কি করে আমার মতন এতটা ঠান্ডা থাকতে পারতে যদি তুমি দেখতে। কি দেখলে? কিছু না, আমি শুধু বলতে চাইছিলাম তুমি কি রাত জেগে একটা মমির সামনে বসে থাকতে পারতে? আমি নিশ্চিত তুমি যা বলছো তা ঠিকই। হয়তো আমি সত্যি নিজেকে বেশি ক্লান্ত করে ফেলেছি। এখন অবশ্য আমি ঠিক আছি, তবে দয়া করে এখনই যেও না, একটু অপেক্ষা করো। আমি পুরোপুরি স্বাভাবিক হইনি আগে। এই ঘরটা খুবই দমবন্ধ লাগছে, তাই না? লি জানালাটা খুলে রাতের ঠান্ডা স্নিগ্ধ বাতাস ভেতরে ঢুকতে দিল। বেলিংহ্যাম টেবিল থেকে শুকনো পাম আকৃতির একটা পাতা তুলে নিয়ে ল্যাম্পের শিখার উপরে ধরে সেটা পুড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে সেটা ঘন ধোঁয়ার রূপ নিল, আর তীক্ষ্ণ ঝাঁঝালো একটা গন্ধে পুরো ঘরটা ভরে উঠল। এটা বালসামিক রেজিন, একটা পবিত্র গাছ, পুরোহিতদের গাছ। আপনি কি প্রাচ্যের ভাষা কিছু জানেন স্মিথ? না, একদমই না, একটা শব্দও জানি না। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি নিচে দৌড়ে নেওয়ার পর থেকে আমি যখন জ্ঞান ফিরে পেলাম তার মধ্যে ঠিক কতখানি সময় গেছে? বেশি নয়, ওই মোটামুটি 4-5 মিনিট হবে। আমি ভেবেছিলাম বিশেষ সময় হবে না। কিন্তু অচেতন হয়ে যাওয়া জিনিসটাই যে বড় অদ্ভুত। এর কোনো তো মাপজোকই নেই। নিজের অনুভূতি দিয়ে বোঝাই যায় না কয়েক সেকেন্ড হয়েছে নাকি কয়েক সপ্তাহ। এখন ধরো ওই ভদ্রলোকটা টেবিলের ওপরে যে শুয়ে আছে, তাকে গুছিয়ে রাখা হয়েছিল একাদশ রাজবংশের সময়ে, প্রায় 40 শতাব্দী আগে। তবু যদি সে কথা বলতে পারতো তাহলে বলতো এই এত সময় আসলে তার কাছে ছিল শুধু চোখ বন্ধ করা আর আবারও খুলে ফেলা মাত্র। সত্যি খুব অসাধারণ একটা মমি। স্মিথ টেবিলের কাছে গিয়ে পেশাদার দৃষ্টিতে নিচের সেই কালো কুঁচকে যাওয়া দেহটার দিকে তাকালো। মমিটার সমস্ত চেহারা ভয়ঙ্করভাবে বিবর্ণ হলেও তার গঠন এখনো অক্ষত ছিল। অন্ধকার শূন্য কোটরের গভীরে দুটো ছোট চোখ, চামড়াটা হাড়ের সঙ্গে এমনভাবে লেগে আছে যেন একদম টেনে টেনে বসানো হয়েছে। মুখের চারপাশে জটপাকানো কালো রুক্ষ চুল কানের ওপর ছড়িয়ে পড়েছে। শুকিয়ে যাওয়া নিচের ঠোঁটের ওপর দুটো ছোট ইঁদুরের দাঁতের মতো দাঁত বেরিয়ে আছে। দেহটা যেভাবে কুঁকড়ে বসে আছে তাতে একটা অদ্ভুত জীবন্ত শক্তির আভাস আছে। কঙ্কালসার পাঁজরগুলো পাতলা কাগজের মতো চামড়ার নিচে স্পষ্ট দেখা যাচ্ছে। পেটটা ভেতরে ঢুকে গেছে, আর সেখানে লম্বা একটা চেরা দাগ। নিচের দিকের পা দুটো মোটা হলুদ ব্যান্ডেজে মোড়ানো। দেহের ওপর আর কফিনের ভেতরে ছড়িয়েছিল লবঙ্গের মতো ছোট ছোট মশলা ও ক্যাসিয়ার টুকরো, যেগুলো মৃতদেহ সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। বেলিংহ্যাম শুকিয়ে যাওয়া মাথার উপর হাত বুলিয়ে দিয়ে বলল, আমি এর নামটা জানি না। দেখছো তো বাইরের কফিনটা নেই, যেখানে সাধারণত লেখা খোদাই করা থাকে। এখন এর এই একটাই পরিচয়, লট নাম্বার 249। ওইটাই এখন এর নাম। কফিনটার গায়ে ছাপা আছে, দেখো। নিলামের সময় আমি যখন এটা কিনেছিলাম তখন এই নাম্বারেই এটাকে রাখা হয়েছিল। তার নিজের সময় লোকটা নিশ্চয়ই বেশ শক্তিশালী ছিল, একেবারে দৈত্য বলা চলে। এর মমির দৈর্ঘ্য প্রায় 6 ফুট 7 ইঞ্চির কাছাকাছি। এই বড় বড় গাঁট বাঁধা হাড়গুলো দেখো, এই যে এর সাথে যদি জীবিত অবস্থায় মোকাবিলা করতে হতো, ওহ,
সত্যি বেশ ভয়ঙ্কর একটা প্রতিপক্ষ হতো কিন্তু। হয়তো এই হাতগুলোই একসময় পিরামিড গাঁথার কাজে পাথর তুলেছিল, তাই না? না, এই লোকটাকে কিন্তু নেট্রন দিয়ে ভালোভাবে সংরক্ষণ করা হয়েছে। একেবারে নিয়ম মেনে যত্ন নেওয়া হয়েছে। সাধারণ শ্রমিকদের মতো অমনভাবে রাখা হতো না। তাদের জন্য তো ওই লবণ বা বিটুমেনই যথেষ্ট ছিল। হিসেব করে দেখা গেছে এই ধরনের মমি সংরক্ষণ করতে প্রায় আমাদের টাকায় 730 পাউন্ডের মতো খরচ পড়তো। অর্থাৎ আমাদের এই ভদ্রলোক অন্তত উচ্চ বংশেরই কেউ ছিলেন। তার পায়ের কাছে যে ছোট লেখাটা আছে না, সেটা নিয়ে তুমি কি বলো স্মিথ? আমি আবার কি, আমি তো আগেই বলেছি প্রাচ্যের কোনো ভাষাই আমি জানি না। আমার ধারণা এটা মমি তৈরির কারিগরের না, খুব দায়িত্ববান কারিগর ছিল বলে মনে হয় আমার। ভাবো তো, আজকের দিনে কটা কাজ 4000 বছর টিকে থাকবে? বেলিংহ্যাম হালকাভাবে কথা চালিয়ে গেলেও অ্যাবারক্রম্বি স্মিথের কাছে এটা পরিষ্কার যে ভিতরে ভিতরে সে এখনও ভয় আর অস্থিরতায় কাঁপছে। তার চোখ দুটো চকচক করছিল, আর ঘরের মধ্যে হাঁটাচলা করার সময় তার পায়ের ভঙ্গিতে ছিল এক ধরনের দ্রুত প্রফুল্ল চাঞ্চল্য। স্মিথ সোফা থেকে উঠতেই সে চিৎকার করে উঠল। তুমি এখনই চলে যাচ্ছ? হ্যাঁ, আমাকে যেতে হবে, আমার একটু কাজ আছে। আর তুমি তো এখন ঠিকই আছো, তবে তোমার স্নায়ুযন্ত্রের অবস্থা দেখে মনে হয় যে তোমার এখন কিছুটা কম অস্বস্তিকর বিষয় নিয়ে পড়াশোনাটা করা উচিত। ও, আমি কিন্তু সাধারণত নার্ভাস হই না, আর আমি আগেও মমি নিয়ে কাজ করেছি। তুমি তো আগের বারও জ্ঞান হারিয়েছিলে। হ্যাঁ ঠিকই তো, গিয়েছিলামই তো জ্ঞান হারিয়ে। তাহলে হয়তো আমাকে কোনো নার্ভ টনিক নিতে হবে, কিংবা ইলেকট্রিসিটির একটা কোর্স। তুমিও কি চলে যাচ্ছ লি? আরে না না না, তুমি যা চাইবে আমি সেটাই করব। তাহলে আমি তোমার সঙ্গে নিচে নামছি। তোমার ঘরে গিয়ে সোফায় একটু শোবো। শুভরাত্রি স্মিথ। আমার এই বোকামির জন্য তোমাকে বিরক্ত করলাম আমি, সত্যি দুঃখিত। স্মিথ যখন পাকানো সিঁড়ি বেয়ে ওপরে উঠছিল তখন সে শুনল একটা দরজায় চাবি ঘোরানোর শব্দ, আর তার নতুন দুই পরিচিতর নিচের তলায় নেমে যাওয়ার পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। এইরকম অদ্ভুতভাবে শুরু হলো এডওয়ার্ড বেলিংহ্যাম এবং অ্যাবারক্রম্বি স্মিথের পরিচয়। অন্তত স্মিথের দিক থেকে এই পরিচয়কে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। তবুও বেলিংহ্যাম যেন তার রুক্ষ স্বভাবের প্রতিবেশীর প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করেছিল। সে এমনভাবে বন্ধুত্বের চেষ্টা করতে লাগল যে তাকে সরাসরি প্রত্যাখ্যান করা প্রায় অসম্ভব। দুবার সে এসে স্মিথকে ধন্যবাদও জানিয়েছিল সাহায্যের জন্য। এরপর প্রায়ই সে বইপত্র কাগজপত্র নিয়ে বা অন্যান্য ভদ্রচিত আচরণ করে পাশের ঘরে হাজির হতো। ধীরে ধীরে স্মিথ বুঝতে পারল বেলিংহ্যাম পড়াশোনার মানুষ, তার আগ্রহের ক্ষেত্রও অনেক বিস্তৃত, আর তার স্মৃতিশক্তিও অসাধারণ। আর একসময় স্মিথ নিজেই বুঝতে পারল সেও বেলিংহ্যামের অপেক্ষায় থাকে, এমনকি মাঝে মাঝে তার ঘরেও যেতে শুরু করেছে। যদিও বেলিংহ্যাম নিঃসন্দেহে অত্যন্ত বুদ্ধিমান, তবুও স্মিথের মনে হতে লাগলো লোকটার মধ্যে কিছু একটা উন্মাদনার ছোঁয়া আছে। কখনো কখনো সে এমন উচ্চমার্গের অস্বাভাবিকভাবে ফুলিয়ে ফাঁপিয়ে কথা বলতো যে তার সাধারণ ও শান্ত জীবনযাপনের সঙ্গে একেবারেই বেমানান মনে হতো। এটা সত্যি আশ্চর্য এক ব্যাপার, যখন মানুষ অনুভব করে যে সে ভালো আর মন্দ দু ধরনের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে। সে চাইলে হতে পারে এক সহায়ক দেবদূত, আবার চাইলে হতে পারে প্রতিশোধের এক দানব। লি ভালো ছেলে, সৎ ছেলে, কিন্তু তার মধ্যে শক্তি বা উচ্চাকাঙ্ক্ষা নেই একেবারেই। কোনো বড় উদ্যোগে সে উপযুক্ত সঙ্গী হতে পারবে না। আমার সঙ্গে কোনো বড় কাজের জন্য সে যোগ্য সঙ্গী নয় মোটেই। এ ধরনের ইঙ্গিত আর আভাসে স্থির স্বভাব স্মিথ গম্ভীরভাবে পাইপ টানতে টানতে শুধু ভুরু তুলত আর মাথা নাড়ত। বেলিংহ্যামের আরেকটা অভ্যাস স্মিথ সম্প্রতি লক্ষ্য করতে শুরু করেছিল, যেটাকে সে দুর্বল হয়ে পড়া মানসিক অবস্থার একটা সাধারণ লক্ষণ বলেই মনে করত।
লোকটা প্রায়ই নিজের সঙ্গে নিজে কথা বলতো। রাত গভীর হয়ে গেলে যখন আর কারোর আসার কথা ছিল না, তখনও স্মিথ তার নিজের ঘরের নিচ থেকে একটা নিচু চাপা গুঞ্জনের মতো স্বর শুনতে পেত, প্রায় ফিসফিসের মতো। কিন্তু সেই নিস্তব্ধতার মধ্যে স্পষ্টভাবে শোনা যেত। এই একা একা বিড়বিড় করে কথা বলা স্মিথকে বড্ড বিরক্ত ও অস্থির করে তুলত। তাই সে একাধিকবার তার প্রতিবেশীকে এই বিষয়ে বলেও ছিল, কিন্তু বেলিংহ্যাম অভিযোগ শুনে সঙ্গে সঙ্গে লাল হয়ে উঠত আর সংক্ষিপ্তভাবে অস্বীকার করত যে সে কোনো শব্দ করেছে। বরং দেখা যেত এই বিষয়টা নিয়ে সে অকারণে অনেক বেশি রেগে যাচ্ছে। টম স্টাইলাস, সেই চাকর যে টাওয়ারের ওই কক্ষে থাকা ভাড়াটিয়াদের প্রয়োজন মেটাত, সেও একই সমস্যায় গভীরভাবে জড়িয়ে পড়েছিল। একদিন সকালে ওপরের ঘর গোছাতে গোছাতে সে বলল, মাফ করবেন স্যার, আপনার কি মনে হয় মিস্টার বেলিংহ্যাম ঠিক আছেন তো? হ্যাঁ, ঠিকই তো আছে। মানসিকভাবে একেবারে ঠিক আছেন তো স্যার? তিনি ঠিক থাকবেন না কেন? আসলে আমি ঠিক জানি না স্যার। ইদানিং ওনার অভ্যাস অনেক বদলে গেছে। আগে যেমনটা ছিলেন এখন আর তেমনটা নেই। যদিও উনি কখনোই আপনার বা মিস্টার হ্যাস্টির মতন একেবারে ভদ্রলোক টাইপের ছিলেন না, কিন্তু এখন তো উনি প্রায় নিজের সঙ্গে নিজে কথা বলেন। স্টাইলস, এটা তোমার কাজের মধ্যে পড়ে না। আমাকে ক্ষমা করবেন স্যার, হয়তো এটা একটু বাড়াবাড়ি শোনাতে পারে, কিন্তু আমি নিজেকে আটকাতে পারি না। মাঝে মাঝে মনে হয় এই সব তরুণ ছেলেদের আমি তো মা বাবার মতোই দেখাশোনা করি। যখন কোনো ঝামেলা হয় আর আত্মীয় স্বজনরা আসে, তখন সব দায় এসে আমার ওপরেই পড়ে। কিন্তু মিস্টার বেলিংহ্যামের কথা বলি স্যার, ও যখন বাইরে থাকে আর দরজাটা বাইরে থেকে তালা দেয়া থাকে, তখন তার ঘরে কে যেন একটা ঘুরে বেড়ায়। আমি পায়ের শব্দ শুনেছি। হ্যাঁ, আহ, তুমি এত আজে বাজে কথা কেন বলছো স্টাইলস? হতে পারে স্যার, কিন্তু আমি নিজের কানে একাধিকবার সেটা শুনেছি। কিন্তু বাজে কথা, তুমি হয়তো ভুল শুনেছো। ঠিক আছে স্যার, বাদ দিন ওই সব কথা। আপনার দরকার হলে আপনি এই ঘন্টাটা বাজাবেন। হ্যাঁ হ্যাঁ। অ্যাবারক্রম্বি স্মিথ বুড়ো চাকরটার এইসব কথাবার্তাকে তেমন গুরুত্ব দিল না। কিন্তু কয়েকদিন পর একটি ছোট ঘটনা ঘটল, যা তার মনে এক অস্বস্তিকর ছাপ রেখে গেল এবং স্টাইলাসের কথাগুলোকে আবার জোর করে তার মনে ফিরিয়ে আনল। এক রাতে বেলিংহ্যাম তার সঙ্গে দেখা করতে এসেছিল, আর স্মিথকে ওপরের মিশরের বেনি হাসানের পাথরের সমাধিগুলোর বিষয়ে এক আকর্ষণীয় বিবরণ শোনাচ্ছিল। ঠিক সেই সময় স্মিথ স্পষ্টভাবে নিচের ল্যান্ডিং থেকে একটা দরজা খোলার শব্দ শুনতে পেল। তোমার ঘরে কেউ ঢুকলো বা বেরোলো মনে হচ্ছে। বেলিংহ্যাম এক লাফে উঠে দাঁড়ালো এবং এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে রইল। তার মুখে এমন এক অভিব্যক্তি ফুটে উঠল যেন সে অর্ধেক বিশ্বাস করছে আর অর্ধেক ভয় পাচ্ছে। আমি নিশ্চিতভাবে তালা দিয়েছিলাম। আমি প্রায় পুরোপুরি নিশ্চিত যে তালা দিয়েছিলাম, কিন্তু আমি কেউ ওটা খুলতে পারে না। আরে ওই তো সিঁড়ি বেঁকে ওপরে আসছে, আমি শুনতে পাচ্ছি। বেলিংহ্যাম দরজা খুলে হুড়মুড় করে বেরিয়ে সিঁড়ি বেয়ে দ্রুত নিচে নেমে গেল। প্রায় মাঝামাঝি পৌঁছে সে থেমে গেল। স্মিথের মনে হলো একটা চাপা কথাবার্তার আওয়াজ সে পেল। একটু পরেই নিচের তলার দরজাটা বন্ধ হওয়ার শব্দ এলো। তালায় চাবি ঘোরানোর শব্দ শোনা গেল। তারপর বেলিংহ্যাম আবার সিঁড়ি বেয়ে উঠে এলো। তার ফ্যাকাশে মুখে ঘামের ছোট ছোট ফোঁটা জমেছিল।
সে আবার ঘরে ঢুকে একটা চেয়ারে বসে বলল, হ্যাঁ, সব ঠিক আছে। আমার কুকুরটা বেরিয়ে এসেছিল, মাথা দিয়ে ঠেলে দরজাটা খুলে ফেলেছিল। আমি কিভাবে যে তালা দিতে ভুলে গিয়েছিলাম মোটে বুঝতে পারছি না। আমি তো জানতামই না যে তুমি কুকুর প্রেমী। হ্যাঁ, আমি ওকে খুব বেশি দিন আনিনি। আমাকে ওকে সরিয়ে দিতে হবে। ভীষণ ঝামেলার প্রাণী। যদি একটা কুকুরকে বন্ধ করে রাখা তোমার জন্য এতই কঠিন হয়, তাহলে ঝামেলার তো হবেই। আমার তো মনে হয় কুকুরকে আটকানোর জন্য শুধু একটা দরজা বন্ধ করলেই যথেষ্ট, তালা দেওয়ারও প্রয়োজন পড়ে না। আমি নিজেও একজন কুকুর প্রেমী। হয়তো তোমার পোষা কুকুরটিকে আমায় একবার দেখার সুযোগ দেবে। নিশ্চয়ই, কিন্তু আজ রাতে তো সম্ভব নয়। আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। ঘড়িটা ঠিক আছে তো? তাহলে তো আমি ইতিমধ্যে 15 মিনিট দেরি করে ফেলেছি। আমি চলি। বেলিংহ্যাম টুপি তুলে নিয়ে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। স্মিথ শুনতে পেল সে আবার নিজের ঘরে ফিরে গিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করে তালা লাগাচ্ছে। এই ঘটনাটা স্মিথের মনে এক অস্বস্তিকর ছাপ রেখে গেল। বেলিংহ্যাম তাকে মিথ্যে বলেছে, আর সেটাও এমন দুর্বলভাবে যেন সত্য লুকোনোর জন্য তার ভিতরে কোনো মরিয়া কারণ কাজ করছে। স্মিথ জানত তার প্রতিবেশীর কোনো কুকুর নেই, আর এটাও সে নিশ্চিত ছিল যে সিঁড়িতে যে পায়ের শব্দ সে শুনেছিল তা কোনো প্রাণীর পদক্ষেপ নয়। স্টাইলাসের সেই কথাটাও তার মনে ফিরে এলো। মালিক না থাকলে ঘরের ভিতরে কিছু একটা নাকি মাঝে মাঝে হাঁটাচলা করত। তাহলে কি কোনো মেয়ে হতে পারে? যদি তাই হয় তাহলে ধরা পড়লে বেলিংহ্যামের জন্য তা হবে অপমানজনক, যা কলেজ থেকে বহিষ্কার করার মতো ঘটনা। তাহলে তার অস্থিরতা ও মিথ্যে বলার কারণও বোঝা যায়। তবুও এটা বিশ্বাস করা খুবই কঠিন যে কোনো আন্ডার গ্র্যাজুয়েট ছাত্র তার ঘরে একটা মেয়েকে রাখবে, আর সেটা কেউ টেরই পাবে না। এটা কি করে হতে পারে? স্মিথ ঠিক করল তার নরম স্বভাবের কিন্তু সন্দেহজনক সে প্রতিবেশীর সঙ্গে আর কোনো ঘনিষ্ঠতা সে বাড়াবে না। কিন্তু সেই রাতে তার কাজ আর এগোলো না। ভাঙা চিন্তার সুতোগুলো আবার জোড়া লাগতে না লাগতেই ব্লেজার ও ফ্যানেল পরা হ্যাস্টি হঠাৎ ঘরের ভেতর ঢুকে পড়ল। সে নিজের পছন্দের আর্ম চেয়ারে ধপ করে বসে পড়ে বলল, এখনো পড়ছো? তুমি যে কিভাবে এত চাপ নিয়ে বসে থাকতে পারো ওই ভগবানই জানে। আমার তো মনে হয় ভূমিকম্পে অক্সফোর্ড যদি পুরো গুঁড়িয়ে গিয়ে উল্টে পাল্টে যায়, তবুও তুমি ধ্বংসস্তূপের মাঝেই বই নিয়ে শান্তভাবে বসে থাকবে। তবে আমি তোমাকে বেশি বিরক্ত করব না। ওই 3 টান তামাকের তারপরেই বিদায় নেব আমি। খবর কি? খুব একটা বিশেষ কিছু না। ওই উইলসন ফ্রেশম্যানদের হয়ে 11-এর বিরুদ্ধে 70 রান করেছে। শোনা যাচ্ছে ওকে বার্ডিকম্বের জায়গায় খেলানো হবে, কারণ বার্ডিকম্ব এখন একেবারে ফর্ম হারিয়েছে গো। আগে একটু আধটু বল করতে পারতো, কিন্তু এখন শুধু হাফ ভলি আর লং হপি করছে। ফার্স্টের দিকে ঝোঁক লেগ স্টাম্প থেকে কাজ করে। বল ছাড়ার সময় আর্মটা প্রায় 3 ইঞ্চির মতো আসে। ভেজা উইকেটে আগে বেশ ঝামেলার ছিল। আচ্ছা, এই সুযোগে বলি, ওই লং নর্টনের খবর শুনেছ? কি খবর? আরে ওকে আক্রমণ করা হয়েছে। আক্রমণ? আগে হ্যাঁ, সে হাই স্ট্রিট আর ইউনিভার্সিটির গেটের মাত্র 100 গজের মধ্যে ছিল, তখনই নাকি ওকে আক্রমণ করা হয়েছে। কিন্তু কে করলো? আরে সেটাই তো আসল সমস্যা। তুমি যদি কি বলতে তাহলে ব্যাকরণটা ঠিক হতো। নর্টন জোর দিয়ে বলছে ওটা মানুষ ছিল না। আর সত্যি বলতে তার গলার দাগগুলো দেখে আমারও তো তাই মনে হয়। তবে কি ভূত? হ্যাঁ, এবার কি তবে তুমি ভূতের গল্প শোনাবে? না না, আমারও মনে হয় না ঘটনাটা ঠিক ভূতের ব্যাপার। বরং আমার ধারণা, যদি কোনো শোম্যান সম্প্রতি একটা বড় বন মানুষ হারিয়ে থাকে আর ওই জন্তুটা এখানে কোথাও ঘুরে বেড়ায়, তাহলে জুরিরা সেটাকেই দোষী সাব্যস্ত করত। আর নর্টন তো জানোই, প্রায় প্রতি রাতেই একই সময় ওই পথ দিয়ে যায়। সেখানে একটা গাছ আছে। রেইনির বাগান থেকে ঝুলে থাকা বড় এলেম গাছটা পথের ওপর ঝুঁকে আছে একেবারে। নর্টনের ধারণা ওই গাছ থেকেই জিনিসটা তার উপর ঝাঁপিয়ে পড়েছিল। যাই হোক, সে বলছে 2টো হাত তার গলা এমনভাবে চেপে ধরেছিল যে প্রায় শ্বাস পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছিল। আর হাতগুলো ছিল ইস্পাতের মতো শক্ত, অথচ পাতলা। সে কিছুই দেখতে পায়নি, শুধু ওই ভয়ঙ্কর হাতগুলো ছাড়া
আর কিচ্ছু ও বুঝতে পারেনি। নর্টন চিৎকার করে প্রায় গলা ছিঁড়ে ফেলেছিল। ঠিক তখনই কিছু লোক দৌড়ে আসে ওর দিকে, আর ওই জিনিসটা দেয়াল টপকে বিড়ালের মতো পালিয়ে যায়। পুরো সময়টা এসে একবারও ঠিকমতো দেখতে পায়নি যে ওটা কি ছিল। নর্টনের জন্য এটা বেশ ধাক্কাই ছিল বলতে হবে। বোধহয় কোনো ডাকাত হবে, টাকা পয়সা হাতিয়ে নিতে আক্রমণ করেছিল। হ্যাঁ, তাও সম্ভব, কিন্তু নর্টন বলছে না। কিন্তু ও কি বললো তাতে আমাদের কিছু যায় আসে না। ওই ডাকাতের নখ লম্বা ছিল আর সে দারুণ চটপটে ছিল, কারণ অত সহজে দেওয়াল টপকানো মুখের কথা নয় ভায়া। তোমার প্রতিবেশী এই খবরটা শুনলে বেশ খুশি হতো। নর্টনের সঙ্গে তার একটা ঝামেলা ছিল না, আর যতদূর আমি জানি সে এমন লোক না যে তার ছোটখাটো হিসেব সহজে ভুলে যায়। কিন্তু তোমার কপালে ভ্রুকুটি কেন হে বন্ধু? কি হলো? কিছু না। মনে হলো আমার কথা তোমার মনে কোনো প্রভাব ফেলেছে? আচ্ছা, শেষবার আমি আসার পর থেকে তুমি তো তোমার প্রতিবেশীর সঙ্গে বেশ আলাপ জমিয়েছ শুনলাম, তাই না? ইয়াং মঙ্ক হাউসলি আমাকে সেই রকমই তো কিছু বলেছিল। হ্যাঁ, একটু কথাবার্তা হয়েছে। এক দুবার আমার এখানে এসেওছে গল্প গুজব করতে। ঠিক আছে, তুমি বয়সে যথেষ্ট বড় আর বিচক্ষণ, নিজের খেয়াল নিজেই রাখতে পারবে। তবে ওকে আমি ঠিক স্বাস্থ্যকর ধরনের লোক বলবো না। অবশ্য সে খুব বুদ্ধিমান, তাতে সন্দেহ নেই। বাকিটা তুমি শিগগিরই নিজেই বুঝে যাবে। লি ভালোই, একেবারে ভদ্র ঠিকঠাক ছেলে। আচ্ছা, তাহলে চলি বন্ধু। আর হ্যাঁ, বুধবার পরের সপ্তাহে আমি ভাইস চ্যান্সেলরের কাপের জন্য মুলিন্সের বিরুদ্ধে রো করব, তাই ভুলে যেও না। আমার সঙ্গে দেখা না হলেও সেদিন অবশ্যই মাঠে আসবে কিন্তু, ঠিক আছে? হ্যাস্টি বেরিয়ে গেলে স্মিথ তার পাইপ নামিয়ে রেখে আবার বইয়ের দিকে মন দিল, কিন্তু তার মন বারবার সরে যাচ্ছিল নিচের ঘরে থাকা সেই লোকটির দিকে আর তার ঘর ঘিরে থাকা সেই রহস্যের দিকে। না, এবার থেকে বেলিংহ্যামের থেকে একটু দূরত্ব রেখেই চলতে হবে। দশ দিন ধরে স্মিথ নিজেকে পড়াশোনায় এতটা গভীরভাবে ডুবিয়ে রাখল যে নিচের ঘরের দুইজনের কারোর সঙ্গেই আর কোনো দেখা বা যোগাযোগ হলো না। বেলিংহ্যাম দেখা করতে আসলে সেই সময় সে নিজের দরজার খিল লাগিয়ে রাখত। এমনকি একাধিকবার বাইরের দরজায় টোকা পড়ার শব্দ শুনেও সে দৃঢ়ভাবে তা উপেক্ষা করেছিল। তবে এক বিকেলে স্মিথ যখন সিঁড়ি দিয়ে নামছিল, ঠিক তখনই বেলিংহ্যামের ঘরের দরজা হঠাৎ খুলে গেল। ভেতর থেকে তরুণ মঙ্ক হাউস লি বেরিয়ে এলো। তার চোখ জ্বলজ্বল করছে, আর জলপাই রঙের গালে ক্রোধের গাঢ় লাল ছাপ। তার ঠিক পিছনেই বেরিয়ে এলো বেলিংহ্যাম। তুমি একটা আস্ত বোকা, তোমার সিদ্ধান্তের জন্য একদিন আফসোস করবে। আমি যা বলেছি সেটা মাথায় রেখো। তুমি যা চাইছো তা কখনোই হবে না। আমি কিছুতেই রাজি নই। তুমি তুমি কিন্তু কথা দিয়েছিলে। আমার মতে বরং ইভা কবরে থাকলেই ভালো। ও আমার কথাই শুনবে, শুধু আমার। তোমাকে আমরা আর দেখতে চাই না, আর না। দুজনের মধ্যে যে একটা গুরুতর বিচ্ছেদ ঘটেছে সেটা স্পষ্টই বোঝা গেল। আর স্মিথের মনে হলো লি যেন বেলিংহ্যামের সঙ্গে তার বোনের বাগদান ভেঙে দেওয়ার দিকে এগোচ্ছে। স্মিথ হাঁটতে হাঁটতে অলসভাবে ভাবছিল, এই ঝগড়ার কারণটা কি হতে পারে? আর কোন সেই প্রতিশ্রুতি যা দিয়ে বেলিংহ্যাম এতটা উদ্বিগ্ন ছিল যে মঙ্ক হাউস লি যেন তা পালন করেই? দিনটা ছিল হ্যাস্টি ও মুলিংসের স্কালিং প্রতিযোগিতার দিন। আইসিস নদীর তীরের দিকে একের পর এক ছাত্রের ঢল নেমে যাচ্ছিল। পুরনো অভিজ্ঞ নৌকোবাজের স্বাভাবিক অনুভূতি নিয়ে অ্যাবারক্রম্বি স্মিথ এমন একটি জায়গা বেছে দাঁড়ালো যেখানে যদি কোনো সংঘর্ষ বা উত্তেজনা ঘটে সেটাই হবে কেন্দ্রবিন্দু। হাঁপাতে থাকা দৌড়বিদের এক ঝাঁক তার পাশ দিয়ে ছুটে গেল। স্মিথ দেখল হ্যাস্টি স্থির ছন্দে প্রায় 36 স্ট্রোক প্রতি মিনিট চালিয়ে এগোচ্ছে, আর তার প্রতিদ্বন্দ্বী কিছুটা এলোমেলো 40 স্ট্রোকে এক নৌকার দৈর্ঘ্য পিছিয়ে আছে। কাম অন,
ভেরি নাইস, ওয়েল ডান, হবে। স্মিথ বন্ধুর জন্য জোরে জোরে চিৎকার করে উঠল। তারপর ঘড়ি বের করে আবার নিজের ঘরের দিকে ফিরতে যাচ্ছিল। ঠিক তখনই তার কাঁধে একটা স্পর্শ অনুভব করল। ঘুরে তাকিয়ে দেখল মংকহাউস লি তার পাশে দাঁড়িয়ে। আমি তোমাকে অনেকক্ষণ আগেই দেখেছি। তোমার যদি আধ ঘন্টার সময় থাকে, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাইছিলাম। এই কটেজটা আমারই। আমি কিংসের হ্যারিংটনের সঙ্গে এটা ভাগ করে থাকি। ভেতরে এসো না, এক কাপ চা খেয়ে যাও। আমাকে এখনই ফিরে যেতে হবে, আমার কিছু কাজ আছে। তবে কয়েক মিনিটের জন্য আমি তোমার সঙ্গে ভেতরে আসতে পারি। আসলে হ্যাস্ট্রি আমার বন্ধু বলেই আমি বাইরে এসেছি, না হলে এই পরীক্ষার সময় আমি টাওয়ার থেকে বেরোতামই না কোনো মতে। আরে হ্যাস্টি আমারও বন্ধু। তার স্টাইলটা কি সুন্দর না? বুলিন্স তো তার ধারে কাছেও নেই। আর চিন্তা করো না, হ্যাস্টি জিতে যাবে। চলো কটেজের ভেতরে এসো। ছোট্ট একটি বর্গাকার সাদা বাড়ি, সবুজ দরজা আর জানালা, আর সামনের কাঠের লতানো গাছের জালি দিয়ে তৈরি এক ধরনের গ্রামীণ বারান্দা। বাড়িটা নদীর তীর থেকে প্রায় 50 গজ পিছনে। ভিতরের প্রধান ঘরটি সাদামাটাভাবে সাজানো। একটি পড়ার টেবিল, রঙহীন খোলা তাকের বই আর দেওয়ালে কয়েকটি সস্তা অলিওগ্রাফ ঝোলানো। একটি স্পিরিট স্টোভের ওপর কেটলি সাঁই সাঁই শব্দে ফুটছিল, আর টেবিলের ওপর ট্রেতে চায়ের সরঞ্জাম সাজানো ছিল। তুমি ওই চেয়ারে বসে একটা সিগারেট খাও, আমি তোমাকে চা ঢেলে দিচ্ছি। তুমি যে এসেছো সেটা খুবই ভালো হয়েছে। আমি জানি তুমি এখন অনেক ব্যস্ত। আমি তোমাকে একটা কথা বলতে চাইছিলাম আসলে, তাই তোমাকে এখানে ডাকলাম। আসলে আমি তোমার জায়গায় থাকলে না, এখনই ঘরটা বদলে ফেলতাম। কেন? আমার কথাগুলো শুনতে খুবই অদ্ভুত মনে হবে। আর খারাপ ব্যাপারটা হলো, আমি এর কারণগুলো তোমাকে বলতে পারবো না। কারণ আমি একটা খুবই কঠোর প্রতিশ্রুতির মধ্যে দিয়ে বাধা আছি। তবে এইটুকু বলতে পারি, আমি মনে করি না বেলিংহাম এমন একজন নিরাপদ মানুষ যার পাশে থাকা উচিত আমাদের। নিরাপদ নয়? তুমি কি বলতে চাইছো? সেটা আমি বলতে পারবো না। তবে আমার কথাগুলো শুনে নাও, ঘর বদলে ফেলো। আজ আমাদের মধ্যে ভয়ানক ঝগড়া হয়েছে, তুমি নিশ্চয়ই শুনেছ। কারণ তখন তুমি সিঁড়ি দিয়ে নেমে এসেছিলে, আমি কিন্তু দেখেছি। আমি দেখেছিলাম তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে। লোকটা ভয়ঙ্কর স্মিথ। ওর জন্য এই শব্দটাই বোধহয় ঠিক মানায়। হ্যাঁ, সেই রাত থেকেই ওকে নিয়ে আমার সন্দেহ শুরু হয়েছিল। মনে আছে? হ্যাঁ, সেই রাত যেদিন ও অজ্ঞান হয়ে গিয়েছিল আর তুমি নিচে নেমে এসেছিলে। হ্যাঁ, আজ আমি ওকে সরাসরি প্রশ্ন করেছিলাম, আর তাতেও এমন সব কথা বলল যে আমার গায়ের লোম সব খাড়া হয়ে গেল। এমনকি ও চাইছিল আমি যেন ওর সঙ্গে জড়িয়ে পড়ি। কিন্তু তুমি তো জানো আমি খুব কড়াকড়ি নীতিবাদী নই। আমি একজন ধর্মযাজকের ছেলে, আর আমার মনে হয় কিছু কিছু এমন জিনিস আছে যা একেবারেই সীমার বাইরে। আমি শুধু ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি সময় থাকতে ওই লোকটাকে চিনতে পেরেছি। কারণ ও তো আমার পরিবারের সাথে একটা বিয়ের সম্পর্ক করতে যাচ্ছিল। এসব খুব ভালো কথা লি, কিন্তু তুমি না আমাকে সব খুলে বলছো, না একটা সঠিক কারণ দেখাতে পারছো। তবে তোমার কথা আমি শুনবো কি করে? একটা কারণ দিতে পারো? দেখো, আমি শুধু তোমাকে সতর্ক করছি। যদি সত্যি সতর্ক করার মতো কোনো কারণ থাকে, তাহলে কোনো প্রতিশ্রুতি তোমাকে আটকে রাখতে পারে না। হ্যাঁ, আমি যদি দেখি যে কোনো বদমাশ ডিনামাইট দিয়ে একটা জায়গা উড়িয়ে দিতে যাচ্ছে, তাহলে তাকে থামানোর পথে কোনো শপথ বা প্রতিশ্রুতি আমার বাধা হবে না। কিন্তু আমি তো ওকে থামাতে পারবো না। আমি শুধু তোমাকে সতর্কই করতে পারি। আরে কিসের বিরুদ্ধে সতর্ক করছো সেটা অন্তত বলো। বেলিংহ্যামের বিরুদ্ধে। কিন্তু এটা তো বাচ্চাদের মতো কথা। আমি কেন ওকে বা কেন কোনো মানুষকে ভয় পেতে যাব? আমি তোমাকে সেটা বলতে পারবো না।
আমি শুধু অনুরোধ করতে পারি, তুমি ঘর বদলে ফেলো। তুমি যেখানে আছো সেখানে বিপদের মধ্যে আছো। আমি এমনও বলছি না যে বেলিংহ্যাম ইচ্ছে করে তোমার ক্ষতি করতে চাইবে, কিন্তু তবুও সেটা ঘটতে পারে, কারণ এই মুহূর্তে সে খুব বিপজ্জনক একজন প্রতিবেশী। হয়তো তুমি যা ভাবছো তার চেয়ে আমি বেশি জানি। ধরো আমি যদি বলি বেলিংহ্যামের ঘরে আর কেউ থাকে, একজন নারী, তার পায়ের শব্দ আমি শুনেছি। আমার মুখ বন্ধ, আমি এই বিষয়ে আর একটা কথাও বলতে পারবো না। যাই হোক, ঘরটা আমার খুব পছন্দের। এরকম একটা ঘর আমি শুধু এই কারণে ছেড়ে দিতে পারি না যে আমার প্রতিবেশী কোনো অজানা উপায়ে আমার ক্ষতি করতে পারে। এটা খুব বোকা বোকা একটা কারণ, সেটা হওয়ার সম্ভাবনাও খুবই কম। শুধু তোমার এই অস্পষ্ট সতর্কবার্তার জন্য আমি আমার সব জিনিসপত্র গুছিয়ে পালাবো, সেটা আমার পক্ষে একটু বেশি দুর্বলতার পরিচয় হবে। আমার মনে হয় যে আমি বরং নিজের ভাগ্যের ওপর ভরসাটাই রাখবো, আর যেখানে আছি সেখানেই না হয় থাকবো। আর দেখছি এখন প্রায় 5টা বাজে, তাই আমাকে এবার উঠতে হবে। চলি। একটা ছোট্ট বিলাসিতা ছিল যেটা অ্যাবারক্রম্বি স্মিথ কখনোই বাদ দিত না। পড়াশোনার চাপ যতই থাকুক না কেন, সপ্তাহে 2 দিন মঙ্গলবার আর শুক্রবার সে নিয়ম করে ফার্লিংফোর্ডে হাঁটতে যেত। সেখানে থাকতেন ডক্টর প্লামট্রি পিটারসন, যার বাড়ি অক্সফোর্ড থেকে প্রায় 1.5 মাইল দূরে। পিটারসন ছিলেন স্মিথের বড় ভাই ফ্রান্সিসের ঘনিষ্ঠ বন্ধু। তিনি অবিবাহিত এবং যথেষ্ট সচ্ছল। তার ওয়াইনের কালেকশন ছিল চমৎকার, আর তার থেকেও ভালো ছিল তার লাইব্রেরি। তাই একটু খোলা হাওয়ায় হাঁটার দরকার হলে তার বাড়িটা ছিল দারুণ গন্তব্য। তাই সপ্তাহে 2 দিন স্মিথ অন্ধকার গ্রামীণ রাস্তা ধরে হেঁটে সেখানে যেত, আর পিটারসনের আরামদায়ক স্টাডি রুমে 1 ঘন্টার মতো সুখে কাটাত। পুরনো পোর্ট ওয়াইনের গ্লাস হাতে তারা আলোচনা করত বিশ্ববিদ্যালয়ের নানান গসিপ কিংবা চিকিৎসা বিজ্ঞান ও সার্জারির সাম্প্রতিক অগ্রগতি নিয়ে। মঙ্কহাউস লিয়ের সঙ্গে কথাবার্তার পরের দিন রাত প্রায় 8:15-তে স্মিথ তার বইপত্র গুছিয়ে বন্ধ করল। এই সময় সেই অভিজ্ঞ বন্ধুর বাড়ির উদ্দেশ্যে বেরোত, কিন্তু ঘর থেকে বেরোনোর সময় হঠাৎ তার চোখে পড়ল বেলিংহ্যামের ধার দেওয়া একটি বইয়ের ওপর। বইটি এখনো ফেরত না দেওয়ার জন্য তার বিবেক একটু খচখচ করে উঠল। বইটা হাতে নিয়ে সে নিচে নেমে প্রতিবেশীর দরজায় টোকা দিল। কোনো উত্তর এলো না, কিন্তু দরজার হাতল ঘোরাতেই বুঝল সেটা খোলা। কথাবার্তা এড়ানো যাবে এই ভেবে সে মনে মনে বেশ খুশি হলো। তারপর ভেতরে ঢুকে বইটা নিজের ভিজিটিং কার্ড সহ টেবিলের ওপর রেখে দিল। ল্যাম্পের আলো অনেকটা কমিয়ে রাখা ছিল, তবু স্মিথ ঘরের সবকিছুই বেশ স্পষ্টভাবেই দেখতে পেল। সবই আগের মতো। দেওয়ালের ফ্রিজ, পশু মাথাওয়ালা দেবতাদের মূর্তি, ঝুলন্ত কুমির আর কাগজপত্র শুকনো পাতায় ছেয়ে থাকা সেই টেবিল, সমস্তটা। মমির কফিনটা দেওয়ালের পাশে সোজা করে দাঁড় করানো ছিল, কিন্তু মমিটা নিজে সেখানে ছিল না। ঘরে আর কোনো দ্বিতীয় বাসিন্দার চিহ্ন চোখে পড়ল না। ঘর থেকে বেরিয়ে আসতে আসতে স্মিথের মনে হলো, সম্ভবত আমি বেলিংহ্যামের প্রতি অন্যায় সন্দেহ করছিলাম। যদি সত্যি তার লুকানোর মতো কোনো অপরাধমূলক গোপন বিষয় থাকে, তাহলে সে নিশ্চয়ই দরজা খোলা রেখে দিত না, যাতে যে কেউ ভেতরে ঢুকে পড়তে পারে। পেঁচানো সিঁড়িটা দিয়ে স্মিথ ধীরে ধীরে নিচে নামল। ঠিক তখনই হঠাৎ তার মনে হলো অন্ধকারের মধ্যে দিয়ে কিছু একটা যেন তার পাশ কাটিয়ে চলে গেল। একটা মৃদু শব্দ, বাতাসের হালকা ঝাপটা তার কুনুই ছুঁয়ে যেন একটু সরে যাওয়ার অনুভূতি হলো, কিন্তু এতটাই ক্ষীণ যে সে নিজেও নিশ্চিত হতে পারছিল না
যে কিছু ঘটেছিল কিনা। সে থেমে কান পাতল। বাইরে আইভির ঝোপে পাতা সাঁই সাঁই করে বয়ে যাচ্ছিল, কিন্তু তার বাইরে আর কোনো শব্দ সে শুনতে পেল না। স্টাইলাস, তুমি কি এখানে আছো? কোনো উত্তর এলো না। তার পেছনে সবকিছু নিস্তব্ধ হয়ে রইল। এই ভাবনাটা মাথায় নিয়ে সে যখন চত্বরের মধ্যে পৌঁছেছে, তখনই একজন লোক দ্রুত দৌড়ে মসৃণ ছাঁটা ঘাসের ওপর দিয়ে তার দিকে চলে এলো। তুমি নাকি স্মিথ? হ্যাঁ, হ্যাঁ স্টিভ, আরে কি ব্যাপার, হাঁপাচ্ছ কেন? ভগবানের দোহাই, এক্ষুনি চলো, লি ডুবে যাচ্ছে। কিংসের হ্যারিংটন খবরটা নিয়ে এসেছে। ডাক্তার বাইরে আছেন, তুমি এলেই চলবে। কিন্তু কিন্তু এখনই চলো, এখন হয়তো ওর মধ্যে প্রাণ আছে। তোমার কাছে ব্র্যান্ডি আছে? না। দাঁড়াও, আমি নিয়ে আসছি। আমার টেবিলে ফ্লাক্সে আছে, ওয়েট। স্মিথ 3 ধাপ করে লাফিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। তারপর সেটা হাতে নিয়ে আবার নিচে নামতে শুরু করলো। কিন্তু বেলিংহ্যামের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তার চোখ এমন কিছুর উপর পড়ল যে সে সিঁড়ির ল্যান্ডিংয়েই হাঁ করে থেমে দাঁড়িয়ে গেল। দরজাটা, যেটা সে বেরোনোর সময় বন্ধ করে গিয়েছিল, এখন সেটা খোলা। আর ঠিক তার সামনে ল্যাম্পের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে সেই মমির কফিন। মাত্র 3 মিনিট আগে সেটি ফাঁকা ছিল। এই বিষয়ে স্মিথ শপথ করতে পারে। অথচ এখন তার ভেতরে দাঁড়িয়ে আছে সেই ভয়াবহ বাসিন্দার লম্বা কঙ্কালসার দেহ। কালো শুকিয়ে যাওয়া মুখটা দরজার দিকেই ঘোরানো। মূর্তিটা নিথর ও প্রাণহীন। এতটাই বিস্মিত ও বিচলিত হয়ে পড়েছিল স্মিথ যে সে কেন এসেছিল সেটাই ভুলে গিয়েছিল। এমন সময় নিচ থেকে বন্ধুর ডাক তার হুঁশ ফিরিয়ে দিল। চলো স্মিথ, এটা জীবন মরণের ব্যাপার, তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, এই তো এসে গেছি। আমরা বরং দৌড় লাগাই। 1 মাইলেরও কম পথ, 5 মিনিটে পৌঁছে যেতে পারবো। একটা কাপ জেতার চেয়ে মানুষের জীবন বাঁচানোর জন্য দৌড়ানো অনেক বেশি মূল্যবান। ঘাড়ে ঘাড় মিলিয়ে তারা অন্ধকারের মধ্যে ছুটল। আর হাঁপাতে হাঁপাতে সম্পূর্ণ ক্লান্ত হয়ে থামল তখনই যখন তারা নদীর ধারের সেই ছোট্ট কটেজে পৌঁছে গেছে। তরুণ লি সোফার উপর নিস্তেজ হয়ে ছড়িয়ে পড়েছিল। তার কালো চুলে নদীর সবুজ শ্যাওলা লেগে আছে, আর সীসার মতো ফ্যাকাশে ঠোঁটের ধারে সাদা ফেনার মতো রেখা জমে রয়েছে। তার পাশেই হাঁটু গেড়ে বসেছিল তার সহপাঠী হ্যারিংটন। প্রাণপণে তার শক্ত হয়ে যাওয়া হাত পায়ে আবার একটু উষ্ণতা ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমার মনে হয় এখনো ওর মধ্যে প্রাণ আছে। তোমার ঘড়ির কাঁচটা ওর ঠোঁটের কাছে ধরো তো। হ্যাঁ হ্যাঁ, কাঁচটা ঝাপসা হচ্ছে। হ্যাঁ স্টিভ, তুমি একটা হাত ধরো। হ্যাঁ, এবার আমি যেমন করছি, হ্যাঁ একদম ঠিক তেমনটা করবে, ঠিক আছে? তাহলে আমরা ওকে শিগগিরই ফিরিয়ে আনতে পারবো। 10 মিনিট ধরে তারা নীরবে কাজ করে গেল। অজ্ঞান যুবকটির বুকে চাপ দিয়ে আবার ছেড়ে শ্বাস প্রশ্বাস ফেরানোর চেষ্টা করতে লাগলো। শেষে হঠাৎ তার শরীর দিয়ে একটা কাঁপুনি বয়ে গেল। ঠোঁট দুটো কেঁপে উঠল। তারপর ধীরে ধীরে সে চোখ খুলল। ওঠো লি, ওঠো। তুমি আমাদের যথেষ্ট ভয় পাইয়ে দিয়েছ। নাও একটু ব্র্যান্ডি খাও, ফ্লাক্স থেকে 1 চুমুক দাও, নাও। এখনো ঠিক আছে? হে ভগবান, আমি কি ভয়টাই না পেয়েছিলাম। আমি এখানে বসেছিলাম, তারপর একটু হাঁটতে নদীর ধারে গিয়েছিলাম। এমন সময় একটা চিৎকার আর জলের পড়ার শব্দ শুনতে পেলাম। আমি দৌড়ে গেলাম ওদিকে, আর ওকে খুঁজে বের করে জল থেকে তুলতে তুলতে মনে হচ্ছিল সব প্রাণ যেন বেরিয়ে গেছে। তারপর সিমসন ডাক্তারকে ডাকতে গেলাম, কিন্তু আনতে পারলাম না, কারণ তার একটা পা খারাপ। তাই আমাকেই দৌড়তে হলো। আর তোমরা না থাকলে আমি যে কি করতাম জানি না। এই তো বন্ধু, একটু একটু উঠে বসো, উঠে বসো। মঙ্কহাউস লি হ্যারিংটনের হাতে ভর দিয়ে উঠে বসল। তারপর চারদিকে বন্য দৃষ্টিতে তাকাতে লাগলো। কি হয়েছে? আমি আমি জলে ছিলাম। এখন মনে পড়েছে। হঠাৎ তার চোখে আতঙ্কের ছায়া নেমে এলো।
আর সে মুখ দু হাতের মধ্যে লুকিয়ে ফেলল। তুমি জলে পড়লে কি করে? না, আমি পড়িনি। তাহলে? আমাকে আমাকে ছুঁড়ে ফেলা হয়েছে। আমি নদীর ধারে দাঁড়িয়েছিলাম, হঠাৎ হঠাৎ পিছন থেকে কিছু একটা আমাকে পালকের মতন তুলে জলের মধ্যে ছুঁড়ে দিল। কিন্তু আমি কিছু শুনিনি, কিছু দেখিও নি। কিন্তু তবুও আমি জানি ওটা ওটা কে ছিল। আমি জানি। আমিও জানি। তাহলে তুমি জেনে গেছো? আমি যে পরামর্শ দিয়েছিলাম সেটা মনে আছে তো? হ্যাঁ, আর এখন মনে হচ্ছে আমি বোধহয় সেটা মেনেই চলবো। তোমরা কি নিয়ে এত রহস্য করছো বলো তো? আমি কিছুই বুঝতে পারছি না। তবে আমার মনে হয় হ্যারিংটন তোমার এখনই লিকে বিছানায় নিয়ে যাওয়া উচিত। কেন কিভাবে এসব আলোচনা করার সময় পরেও অনেক পাওয়া যাবে। যখন ও একটু শক্তি ফিরে পাবে তখন না হয় জিজ্ঞেস করো। আমার মনে হয় স্মিথ, এখন আমরা ওকে একা ছেড়ে যেতে পারি। আমি কলেজের দিকে হাঁটছি, তুমি যদি ওই দিকে যাও তাহলে পথে একটু গল্প করা যাবে। কিন্তু ফেরার পথে তাদের মধ্যে খুব বেশি কথাবার্তা হলো না। স্মিথের মন পুরোপুরি ভরেছিল সেই সন্ধ্যার ঘটনাগুলো নিয়ে। প্রতিবেশীর ঘর থেকে মমির উধাও হয়ে যাওয়া, সিঁড়িতে তার পাশ কাটিয়ে যাওয়া অদৃশ্য পদশব্দ, তারপর সেই বিভীষিকাময় জিনিসটার আবার ফিরে আসা, আর তারপর লিয়ের ওপর আক্রমণ, যা অদ্ভুতভাবে মিলে যাচ্ছে আগের সেই লোকটার উপর হামলার সঙ্গে, যার প্রতিও বেলিংহামের বিদ্বেষ ছিল। এই সব কিছু তার মনে গেঁথে যাচ্ছিল, সঙ্গে জুড়ে যাচ্ছিল আগের ছোট ছোট ঘটনাগুলো, যেগুলো ধীরে ধীরে তাকে প্রতিবেশীর বিরুদ্ধে বিরূপ করে তুলেছিল। যেটা এতদিন শুধু অস্পষ্ট একটা সন্দেহ ছিল, সেটা যেন হঠাৎই বাস্তব রূপ নিতে শুরু করেছে, এক ভয়ঙ্কর সত্য হিসাবে বাস্তব, যাকে আর অস্বীকার করা যায় না। তবু ব্যাপারটা কত ভয়াবহ, কত অকল্পনীয়, মানুষের সমস্ত অভিজ্ঞতার সীমার একেবারেই বাইরে। কোন নিরপেক্ষ বিচারক, এমনকি আমার পাশে হাঁটা বন্ধুটিও হয়তো বলতো আমার চোখের ভুল, আমি ভুল দেখেছি। মমিটা সবসময় সেখানেই ছিল। তরুণ লি অন্য যে কোনো মানুষের মতোই নদীতে পড়ে গেছে, আর তার এই সব ভাবনা কেবল অসুস্থ যকৃতের ফল। তার জন্য নীল বড়ি যথেষ্ট ওষুধ। পরিস্থিতি উল্টো হলে হয়তো আমিও একই কথা বলতাম। তবু আমি শপথ করে বলতে পারি, বেলিংহ্যামের হৃদয়ে একজন খুনি বাস করে, আর তার হাতে এমন এক অস্ত্র আছে যে অপরাধের সমগ্র ভয়ঙ্কর ইতিহাসে আর কোনো মানুষ কখনো ব্যবহার করেনি হয়তো। হ্যাস্টি কিছুক্ষণ বকবক করে নিজের ঘরের দিকে চলে গেল, আর স্মিথ চত্বর পেরিয়ে নিজের ঘরের দিকে এগোলো। সে ঠিক করলো লির পরামর্শ সে মেনেই চলবে, আর যত তাড়াতাড়ি সম্ভব ঘর বদলে ফেলবে। লন পেরিয়ে যেতে যেতে সে লক্ষ্য করল বেলিংহ্যামের জানলায় এখনও আলো জ্বলছে। স্মিথ সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই দরজাটা খুলে গেল, আর লোকটা নিজেই বাইরে তাকালো। শুভ সন্ধ্যা। ভেতরে আসবে না? না। না, তুমি আবার আগের মতোই ব্যস্ত। আমি তোমাকে লি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে চেয়েছিলাম। আমি শুনে দুঃখ পেয়েছি যে ওর নাকি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন একটা গুজব ছড়িয়েছে। তুমি বরং শুনলে আরো অবাক হবে যে মঙ্ক হাউস লি এখন পুরোপুরি ভালো আছে, এবং কোনো বিপদের মধ্যেই সে নেই। তোমার এই নরকীয় কৌশল এবার কাজ করেনি, এমন ভাব দেখেও না। হ্যাঁ, আমি কিন্তু সবই জানি। তুমি পাগল হয়ে গেছো? কি বলতে চাইছো তুমি? তুমি কি বলতে চাও? লির দুর্ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, সেইটাই বলছি। তুমি আর তোমার পেছনের ওই হাড়গোড়ের স্তূপটা, তোমরা দুজনে মিলে এটা করছো। শোনো বেলিংহ্যাম, তোমাদের মতো লোককে এখন আর পুড়িয়ে মারা হয় না ঠিকই, কিন্তু আমাদের এখানে এখনো ফাঁসির দড়ি আছে, এটা মনে রেখো। আর ভগবানের নামে আমি শপথ করে বলছি, এই কলেজে যদি তোমার থাকা অবস্থায় কোনো মানুষের মৃত্যু হয়, আমি তোমাকে আইনের কাঠগড়ায় তুলব।
আর যদি তোমার ফাঁসি হয় সেটা আমার দোষ হবে না। তোমার এই নোংরা মিশরীয় কৌশল ইংল্যান্ডে চলবে না। তুমি পুরোপুরি উন্মাদ। ঠিক আছে, তুমি শুধু আমার এই কথাটা মাথায় রাখবে, কারণ তুমি দেখবে আমি যা বলেছি তার চেয়েও বেশি কিছু করে ফেলবো, দেখবে তুমি। বেলিংহ্যামের ঘরের দরজাটা ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল, আর স্মিথ রাগে ফুঁসতে ফুঁসতে নিজের ঘরে উঠে গেল। ভিতর থেকে দরজাটা তালা দিয়ে সে বসে রইল। তারপর তার পুরনো ব্রায়ার পাইপে টান দিতে দিতে রাতের অর্ধেকটা কাটালো সন্ধ্যার অদ্ভুত ঘটনাগুলো নিয়ে গভীর চিন্তায় ডুবে। পরদিন সকালে স্মিথ তার প্রতিবেশীর কোনো সাড়া শব্দ পেল না। তবে বিকেলের দিকে হ্যারিংটন এসে তাকে জানালো যে লি প্রায় পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। সারাদিন স্মিথ নিজের পড়াশোনায় কঠোরভাবে মন দিল, কিন্তু সন্ধ্যের দিকে সে ঠিক করল আগের রাতে যে পরিকল্পনা ছিল সেই অনুযায়ী ডক্টর পিটারসনের বাড়িতে যাবে। যখন স্মিথ তার ঘরটা পাশ কাটিয়ে যাচ্ছিল তখন বেলিংহ্যামের দরজাটা বন্ধ ছিল। কিন্তু কিছুটা দূরে গিয়ে স্মিথ একবার পেছন ফিরে তাকালো। তখন সে দেখল তার প্রতিবেশীর মাথাটা জানলায় ল্যাম্পের আলোয় ছায়ার মতো স্পষ্ট, আর সে যেন কাচের গায়ে মুখ চেপে বাইরে অন্ধকারের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। স্মিথ দ্রুত পা বাড়ালো, আর বসন্তের নরম বাতাস বুক ভরে টেনে নিল। পশ্চিম আকাশে চাঁদটা দুটো গথিক চূড়ার মাঝখানে ঝুলেছিল, আর তার আলো রূপলি রাস্তার উপর ছায়া ফেলছিল পাথরের কারুকার্যের জটিল নকশার মতো। হালকা হাওয়া বইছিল, আর তুলোর মতো হালকা মেঘগুলো আকাশে দ্রুত সরে যাচ্ছিল। কলেজ চত্বরটা শহরের একেবারে শেষ প্রান্তে। মাত্র 5 মিনিট হাঁটতেই স্মিথ শহরের বাড়িঘর পেরিয়ে অক্সফোর্ডশায়ারের এক সুগন্ধি গাছ ঘেরা সরু রাস্তায় এসে পড়ল। রাস্তাটা নির্জন রাস্তা, যেটা তার বন্ধুর বাড়ির দিকে খুব সহজে নিয়ে যায়। সময় তখনও তেমন দেরি হয়নি, তবু পথে সে একজন মানুষেরও দেখা পেল না। স্মিথ দ্রুত হাঁটতে হাঁটতে এগিয়ে গেল। কিছুটা যেতেই অ্যাভিনিউ গেটের দীর্ঘ কাঁকড় বিছানো ড্রাইভ রাস্তা ফার্লিং ফোর্ডের দিকে উঠে গেছে। সামনে গাছের পাতার ফাঁক দিয়ে বাড়ির জানলাগুলোর উষ্ণ লাল আলো ঝিলমিল করে দেখা যাচ্ছিল। সে দোলানো লোহার গেটের কাঁটায় হাত রাখল, আর ঠিক তখনই পেছনের দিকে তাকালো। যে পথ ধরে সে এসেছে তার চোখে পড়ল রাস্তা বেয়ে দ্রুত কিছু একটা এগিয়ে আসছে। ঝোপের ছায়ার ভেতর দিয়ে নীরবে চুপিসারে এগিয়ে আসছিল একটি অন্ধকার কুঁজো হয়ে থাকা অবয়ব। অন্ধকারের মধ্যে স্মিথ এক ঝলকের জন্য দেখল একটি শুকনো কঙ্কালসার ঘাড়, আর এমন দুটি চোখ যেগুলো তার স্বপ্নেও তাকে তাড়া করবে। স্মিথ ঘুরে দাঁড়ালো, আর প্রাণপণে অ্যাভিনিউ ধরে দৌড়তে শুরু করলো। সামনের দিকে বাড়ির লাল আলোগুলো প্রায় হাতের নাগালেই চলে এসেছে। সে একজন নামকরা দৌড়বিদ ছিল, কিন্তু সেই রাতে সে যত দ্রুত দৌড়েছিল তত দ্রুত সে জীবনে কখনো দৌড়য়নি। ভারী গেটটা তার পিছনে ধাক্কা খেয়ে খুলে গেল। একবার পিছনে তাকিয়ে সে দেখল সেই ভয়ঙ্কর অবয়বটা যেন বাঘের মতো লাফিয়ে তার পিছনে ধাওয়া করছে। জ্বলন্ত চোখ আর একটি মাত্র শীর্ণ হাত সামনে বাড়ানো। দরজাটা আধ খোলা ছিল। ভেতরের হলঘরে ল্যাম্পের আলো থেকে বের হওয়া সরু আলোর রেখা সে দেখতে পাচ্ছিল। পেছনের শব্দ আরও কাছে এগিয়ে এলো। ঠিক তার কাঁধের পাশেই সে শুনল এক ভয়ঙ্কর গলগলানো গড়গড় শব্দ। একটা চিৎকার করে সে দরজার উপর ঝাঁপিয়ে পড়ল, তারপর ধাক্কা দিয়ে সেটা বন্ধ করল, তারপর তালা লাগালো এবং আধ অচেতন অবস্থায় হলের চেয়ারে ঢলে পড়ল। শব্দ পেয়ে পিটারসন তার স্টাডির দরজায় এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, স্মিথ,
কি হয়েছে? ব্র্যান্ডি, আমাকে একটা ব্র্যান্ডি দাও। পিটারসন ভেতরে অদৃশ্য হয়ে গেল আর মুহূর্তের মধ্যেই আবার ছুটে এলো, হাতে একটি গ্লাস আর ডিক্যান্টার নিয়ে। তোমার সত্যি এটা দরকার। তুমি তো একেবারে সাদা হয়ে গেছো। আমি এখন কিছুটা ঠিক আছি। থ্যাংক ইউ সো মাচ মাই ফ্রেন্ড। এর আগে কখনো এতটা ভেঙে পড়িনি, কিন্তু তোমার যদি অনুমতি থাকে পিটারসন, আজ রাতে আমি তোমার এখানে থাকবো প্লিজ। ওই রাস্তা একা পার হতে আমি 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 পারবো না হয়তো, অন্তত দিনের আলো ছাড়া তো নয়। এটা প্রচণ্ড রকম দুর্বলতা, আই নো দ্যাট, বাট আমি কিছু করতে পারছি না, প্লিজ। অবশ্যই অবশ্যই, তুমি চাইলে এখানে শুতেই পারো যদি তোমার ইচ্ছা থাকে। আর আমি মিসেস বার্নিয়াকে বলে দেবো স্পেয়ার বেডটা তৈরি করতে। কিন্তু তুমি এখন যাচ্ছ কোথায়? আমার সঙ্গে জানলা এসো, আমি চাই তুমিও দেখো আমি যা দেখেছি। তারা দুজনেই উপরের হলের জানলার কাছে গেল, যেখান থেকে বাড়ির প্রবেশ পথটা নিচে দেখা যায়। ড্রাইভ রাস্তার দুপাশে থাকা মাঠগুলো নিস্তব্ধ ও শান্ত, চাঁদের কোমল আলোয় স্নান করা। আসলে স্মিথ, মানে ভালোই হয়েছে। তবে আমি জানতাম যে তুমি সংযমী মানুষ, কিন্তু পৃথিবীর কি এমন জিনিস তোমাকে এতটা ভয় পাইয়ে দিল? আমি এখনই বলবো, কিন্তু কিন্তু সেটা কোথায় গেল? ওই 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 দেখো 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 দেখো, তোমার গেটের ঠিক ঠিক পরেই রাস্তার যে বাঁকটা, ওটা দেখো। হ্যাঁ দেখছি দেখছি। আমার হাতটা এভাবে চেপে ধরার দরকার নেই, আমি কাউকে যেতে দেখেছি। আমার মনে হলো একজন মানুষ, বেশ লম্বা আর পাতলা ধরনের। কিন্তু তাতে কি? আর তোমার কি হয়েছে? তুমি তো এখনো কাঁপছো। আমি ইরায় শয়তানের হাতের নাগালে পৌঁছে গিয়েছিলাম একেবারে। চলো তোমার স্টাডিতে নামি, আমি পুরো গল্পটা তোমাকে বলবো। উজ্জ্বল ল্যাম্পের আলোয় টেবিলের পাশে এক গ্লাস ওয়াইন নিয়ে স্মিথ একে একে বর্ণনা করতে লাগলো সব ঘটনা। বেলিংহ্যামকে মমির কফিনের সামনে অজ্ঞান অবস্থায় পাওয়া থেকে শুরু করে সেই ভয়াবহ 1 ঘন্টা আগের অভিজ্ঞতা পর্যন্ত সবই সে ক্রমানুসারে বলে গেল। এইটাই পুরো অন্ধকার ব্যাপারটা, এই ভয়ঙ্কর অবিশ্বাস্য, তবুও এটা সত্যি ঘটনা। দেখো, আমি কিন্তু জীবনে এমন কিছু কখনো শুনিনি, কখনো না। তুমি আমাকে তোমার ঘটনাগুলো বললে, ওয়েল, এবার তোমার অনুমানটা বলো তো। তুমি নিজেই তোমার সিদ্ধান্তে পৌঁছতে পারো। পারি, কিন্তু আমি তোমারটা জানতে চাই। তুমি এই বিষয়টা নিয়ে ভাবছো, আমি তো ভাবিনি, তাই তুমি বলো। বিস্তারিত ব্যাপারটা কিছুটা অস্পষ্ট হতে পারে, কিন্তু মূল বিষয়গুলো আমার কাছে যথেষ্ট পরিষ্কার। এই বেলিংহ্যাম লোকটা তার প্রাচ্যে পড়াশোনার মাধ্যমে এমন কোনো ভয়ঙ্কর গোপন বিদ্যা আয়ত্ত করেছে, যার সাহায্যে একটা মমিকে, অথবা হয়তো শুধু এই নির্দিষ্ট মমিটাকেই সাময়িকভাবে জীবন্ত করে তোলা যায়। সে ওই ঘৃণ্য কাজটাই করেছিল যেদিন সে অজ্ঞান হয়ে পড়েছিল। নিশ্চয়ই প্রাণীটা নড়াচড়া দেখেই তার সাহসটা ভেঙে গিয়েছিল। তুমি মনে রেখো, সে তখনই প্রথম নিজের ওপর রাগ করে নিজেকে মূর্খ বলেছিল। হ্যাঁ, পরে সে নিজেকে আরো শক্ত করে নিয়েছিল আর অজ্ঞান না হয়ে কাজটা শেষ করেছিল। যে শক্তি দিয়ে সে এটাকে সাময়িকভাবে জীবিত করে সেটা অবশ্যই ক্ষণস্থায়ী, কারণ আমি নিজে একাধিকবার দেখেছি ওটাকে কফিনের ভেতর একেবারে মৃত অবস্থায় পড়ে থাকতে, ঠিক এই টেবিলটার মতোই নিথর। আমার ধারণা সে কোনো জটিল প্রক্রিয়ার মাধ্যমে এই কাজটা করে, আর সেটা করার পরে সে স্বাভাবিকভাবেই এই প্রাণীটাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। এর মধ্যে বুদ্ধি আছে, আর যেটা আছে সেটা হলো শক্তি। কোনো একটা উদ্দেশ্যে সে লিকে তার গোপন কথা জানিয়েছিল, কিন্তু লি একজন সৎ মানুষ হিসেবে
এমন নোংরা কাজে জড়াতে চায়নি মোটেই। তারপর তাদের মধ্যে একটু ঝগড়া হয়, আর লি শপথ করে যে সে বেলিংহ্যামের আসল চরিত্রটা তার বোনকে জানাবে। বেলিংহ্যামের উদ্দেশ্যটা ছিল সেটা আটকানো, আর সেটা প্রায় সফলও হয়ে গেছিল এই প্রাণীটাকে লির পিছু লাগিয়ে দিয়ে। কিন্তু তার আগেই সে এই সত্তার ক্ষমতা আরেকজন মানুষের ওপর পরীক্ষা করেছিল, নর্টন, যার সঙ্গে তার শত্রুতা ছিল। এটা নিছকই ভাগ্যের ব্যাপার যে তার ঝুলিতে দুটো খুন যোগ হয়নি। তারপর যখন আমি তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলাম, তখন তার সবচেয়ে বড় প্রয়োজন ছিল আমাকে সরিয়ে দেওয়া, যাতে আমি অন্য কারোর কাছে এসব কথা জানাতে না পারি। আমি বাইরে বেরিয়েছিলাম, আর সে আমার অভ্যেস আর আমার গন্তব্য খুব ভালো করেই জানতো। সুযোগটা নিল আর কি। আজ রাতে আমি সত্যিই খুব বিপদে পড়েছিলাম পিটারসন, আর শুধু সৌভাগ্যবশত তুমি সকালে তোমার দরজায় আমাকে মৃত অবস্থায় পাবে না বন্ধু। আমি সাধারণত ভীত মানুষ নই পিটারসন, কিন্তু আজ রাতের মৃত্যুর ভয়টা আমাকে সত্যিই গ্রাস করেছিল। দেখো, আমার মনে হচ্ছে তুমি কিন্তু ব্যাপারটা খুব বেশি সিরিয়াসলি নিচ্ছ। কাজের চাপে তোমার নার্ভগুলো একটু বিগড়ে গেছে, আর তাই তুমি বিষয়টাকে বাড়িয়ে দেখছো। এমন একটা জিনিস যা তুমি বলছো কিভাবে অক্সফোর্ডের রাস্তায় হাঁটতে পারে বলো তো, তাও আবার রাতের বেলা? আর সেটা যদি হয়ও, কেউ কি দেখবে না? দেখা গেছে শহরে এখন বেশ আতঙ্ক ছড়িয়েছে। লোকেরা ভাবছে এটা কোনো পালিয়ে যাওয়া বন মানুষ। সেইটাই এখন সবার মুখে মুখে আলোচনার বিষয়। আচ্ছা, ঘটনাগুলো সত্যি বেশ অদ্ভুত একটা শৃঙ্খল কিন্তু তৈরি করেছে। তবুও তোমাকে স্বীকার করতেই হবে, প্রতিটা ঘটনাই আলাদাভাবে দেখলে কিন্তু স্বাভাবিক কোনো ব্যাখ্যার সম্ভাবনা রাখে। আজ রাতে আমার সঙ্গে ঘটা ঘটনাটাও বলছো? নিশ্চয়ই। তুমি বাইরে বেরিয়েছো পুরোটা নার্ভাস অবস্থায়, আর মাথা ভরা তোমার এই নিজের তত্ত্ব নিয়ে। কোনো একটা রোগাপটকা ভবঘুরে তোমার পিছু নিয়েছে, আর তোমাকে দৌড়তে দেখে সেও আরও সাহস পেয়ে তাড়া করেছে। বাকিটা করেছে তোমার ভয় আর কল্পনা, দ্যাটস ইট। না পিটারসন, না না না, এই ব্যাখ্যাটা চলবে না। নিজের চোখে অবিশ্বাস করি কি করে বলো তো? আমি তো নিজের চোখে দেখেছি। না, করার কিছু নেই, আমি বলছি তো। তুমি যখন দেখলে মমির কফিনটা ফাঁকা, আর কয়েক মিনিট পরেই আবার সেখানে একজনকে দেখলে, তাই তোমার মস্তিষ্ক ভেবে নিয়েছে তুমি মমিটাকেই দেখেছ। মনে রেখো, তখন আলো কিন্তু খুব কম, ল্যাম্পটা অর্ধেকটা নামানো ছিল, আর কফিনটার দিকে তোমার বিশেষ মনোযোগও ছিল না। প্রথমবার তুমি হয়তো ওটাকে খেয়ালই করনি, তাই হয়েছে। না 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 না, এটা অসম্ভব, এটা সম্ভব নয়। আর তারপর লি হয়তো কোনোভাবে পা পিছলে নদীতে পড়ে গেছে, আর নর্টনকে কোনো ডাকাত বা ছিনতাই দল গলা টিপে হত্যা করার চেষ্টা করেছে। বেলিংহ্যামের বিরুদ্ধে তোমার অভিযোগ সত্যি খুব গুরুতর, কিন্তু তুমি যদি এটা কোনো পুলিশ ম্যাজিস্ট্রেটের সামনে রাখো, সে কিন্তু তোমার মুখের ওপর সরাসরি হেসে উঠবে। আমি জানি সবাই তাই করবে, আর সেই কারণেই আমি এই ব্যাপারটা নিজের হাতেই নিতে চাই। মানে করতেটা কি চাইছো তুমি? দেখো, আমি মনে করি মানুষ হিসাবে আমার উপরে জনসাধারণের একটা দায়িত্ব আছে। আর শুধু তাই নয়, নিজের নিরাপত্তার জন্য আমাকে এটা করতে হবে। যদি না আমি এই জানোয়ারটার ভয়ে কলেজ থেকে পালিয়ে যেতে চাই, সেটা আমার জন্য একটু বেশি দুর্বলতা হয়ে যাবে, জানো তো। আমি ঠিক করে ফেলেছি, আমি এটা করবই। আর তার আগে আমি 1 ঘন্টার জন্য তোমার ডায়েরি আর পেনটা ব্যবহার করতে পারি কি? হ্যাঁ, অবশ্যই। ওই পাশের টেবিলে তুমি তোমার দরকারের যা কিছু সবই পেয়ে যাবে। অ্যাবারক্রম্বি স্মিথ একটি ফুলস্ক্যাপ কাগজের সামনে বসে পড়ল, আর 2 ঘন্টা তার কলম দ্রুত গতিতে কাগজের ওপর চলতে লাগলো। পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখা শেষ হয়ে যাচ্ছিল, আর তার বন্ধু আর্মচেয়ারে হেলান দিয়ে বসে ধৈর্য ভরা কৌতূহলে তার দিকে তাকিয়েছিল। শেষমেশ স্মিথ হঠাৎ উঠে দাঁড়ালো, তার কাগজপত্রগুলো গুছিয়ে একত্র করল, আর শেষ পাতাটি পিটারসনের ডেস্কের ওপর রেখে দিল। পিটারসন, দয়া করে এটাতে সাক্ষী হিসাবে একটা সই করে দিও। সাক্ষী? কিসের সাক্ষী? আমার জবানবন্দি।
এখানে একজন সাক্ষীর স্বাক্ষর দরকার, আর তারিখের খুবই প্রয়োজন। তারিখটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ পিটারসন আমার জীবনে হয়তো এই জবানবন্দির ওপরই নির্ভর করতে পারে। স্মিথ, তুমি কিন্তু একেবারে অসংলগ্ন কথা বলছো। আমি অনুরোধ করছি তুমি এবার শুতে যাও। না পিটারসন, বরং উল্টোটা ঠিক। আমি জীবনে কখনো এতটা ঠান্ডা মাথায় কথা বলিনি, আর তুমি এই সইটা করলে আমি সঙ্গে সঙ্গে ঘুমাতে যাব। অ্যান্ড আই প্রমিস ইউ। কিন্তু এটা কি? এটা আজ রাতে আমি তোমাকে যা যা বলেছি তার সব কিছু লিখিত বিবৃতি। আমি চাই তুমি এই পুরো বিষয়টার একটা সাক্ষী হও। অবশ্যই অবশ্যই, এটা তুমি নাও, কিন্তু তোমার এই পরিকল্পনার উদ্দেশ্যটা কি সেটা আগে বলো তো। পিটারসন, এটা দয়া করে তুমি নিজের কাছে রাখো। আর যদি আমাকে গ্রেপ্তার করা হয় তাহলে এটা আদালতে পেশ করবে, কেমন? গ্রেপ্তার? কি জন্য? খুনের জন্য। আমি সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে চাই। আমার সামনে একটাই পথ খোলা আছে, আর আমি সেটার দিকেই এগোবো। ভগবানের দোহাই স্মিথ, ভগবানের দোহাই, এমন কোনো বেপরোয়া কাজ কিন্তু তুমি করো না। বিশ্বাস করো পিটারসন, অন্য কোনো পথ নিলে সেইটা অনেক বেশি বেপরোয়া হবে। আশা করি তোমাকে বিরক্ত করতে হবে না, কিন্তু আমার মানসিক শান্তির জন্য এটুকু জানা খুব দরকার যে আমার উদ্দেশ্যগুলোর এই বিবৃতি তোমার কাছে আছে। আর এখন আমি তোমার পরামর্শ মতো ঘুমাতে যেতে প্রস্তুত, কারণ সকালে আমায় পুরোপুরি সতেজ থাকতে হবে। চলি। পিটারসন জানতেন স্মিথ এমন একজন মানুষ যে ধীর স্থির এবং শান্ত স্বভাবের হলেও একবার কোনো কাজ শুরু করলে সে ভয়ঙ্কর দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠতে পারে। স্মিথ একদিনের জন্য তার পড়াশোনা পাশে সরিয়ে রেখেছিল, কিন্তু তার মানে এই নয় যে সে সেই দিনটা নষ্ট হতে দেবে। স্মিথ তার পরিকল্পনার কথা পিটারসনকেও বলেনি, কিন্তু সকাল 9টার মধ্যেই সে অক্সফোর্ডের পথে রওনা হয়ে গেল। হাই স্ট্রিটে সে ক্লিফোর্ডের অস্ত্রের দোকানে থামল এবং একটি ভারী রিভলভার কিনল। সঙ্গে নিল সেন্ট্রাল ফায়ার কার্তুজের একটি বাক্স। 6টি কার্তুজ সে বন্দুকের চেম্বারে ভরে নিল। তারপর হ্যামারটা সেট করে সেটি কোটের পকেটে রেখে দিল। তারপর সে হ্যাস্টির ঘরের দিকে গেল। সে তখন ব্রেকফাস্টের টেবিলে হেলান দিয়ে বসেছিল, আর কফি পটের গায়ে ঠেস দিয়ে রাখা ছিল স্পোর্টিং টাইমস। হ্যালো বাডি, কি খবর স্মিথ? কফি খাবে? নো থ্যাঙ্কস। আমি চাই তুমি আমার সঙ্গে আসো হ্যাস্টি, আর আমি যা বলবো সেটা করো। অবশ্যই বন্ধু। আর সঙ্গে একটা ভারী লাঠি নিয়ে এসো তো। আমার কাছে এমন একটা শিকারির ক্রপ আছে যেটা দিয়ে একটা ষাঁড়ও ফেলে দেওয়া যাবে, কিন্তু কি হবে সেটা দিয়ে? আর একটা জিনিস, তোমার কাছে অ্যাম্পুটেশন করার ছুরি আছে? হ্যাঁ, আমাকে তার মধ্যে সবচেয়ে লম্বাটা দিও। এই নাও, দেখছি তুমি পুরোপুরি যুদ্ধযাত্রার মুডে আছো। আর কিছু লাগবে? না 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 না, এইটাই যথেষ্ট। স্মিথ ছুরিটা কোটের ভিতরে রাখল, তারপর হ্যাস্টিকে নিয়ে কলেজ চত্বরের দিকে এগোল। পথে যেতে যেতে স্মিথ বলল, আমরা কেউই ভীতু নই হ্যাস্টি। আমার মনে হয় আমি একাই কাজটা করতে পারতাম, তবে সাবধানতার জন্য তোমাকে নিচ্ছি। আমি বেলিংহ্যামের কাছে একটু কথা বলতে যাচ্ছি। যদি শুধু ওর সঙ্গেই মোকাবিলা করতে হয় তাহলে তোমার দরকার হয়তো পড়বে না, কিন্তু আমি যদি চিৎকার করি তাহলে তুমি সঙ্গে সঙ্গে উঠে আসবে, আর তোমার চাবুক নিয়ে যত জোরে পারো আঘাত করবে, বুঝেছো? ঠিক আছে, তোমার চিৎকার শুনলেই আমি চলে আসবো। হ্যাঁ, এখানেই থাকো তাহলে। আমি একটু সময় নিতে পারি, হ্যাঁ, কিন্তু আমি না আসা পর্যন্ত এখান থেকে নড়বে না। চোখ কান খোলা রাখবে। আমি তো এখানে ফিক্স হয়ে গেলাম। স্মিথ সিঁড়ি বেয়ে ওপরে উঠে বেলিংহ্যামের দরজা খুলে ভেতরে ঢুকল। বেলিংহ্যাম টেবিলে পেছন ফিরে বসে কিছু একটা লিখছিল। তার পাশে অদ্ভুত সব জিনিসপত্রের বিশৃঙ্খলার মধ্যে মমির কফিনটা উঁচু হয়ে দাঁড়িয়েছিল। সামনের দিকে এখনও লট নাম্বার 249 এই সেল ট্যাগটা লাগানো, আর ভেতরে সেই ভয়ঙ্কর সত্তাটা শক্ত ও নিথর হয়ে দাঁড়িয়ে আছে।
স্মিথ খুব ধীরে চারিদিকে একবার দেখে নিল, তারপর দরজাটা বন্ধ করল। এরপর ফায়ারপ্লেসের দিকে এগিয়ে গিয়ে একটা দেশলাই জ্বালিয়ে আগুন ধরিয়ে দিল। বেলিংহ্যাম অবাক হয়ে তাকিয়ে রইল সেই দিকে। তার ফুলে ওঠা মুখে তখন বিস্ময় আর ক্রোধ একসঙ্গে জমে উঠেছে। স্মিথ খুব ধীরস্থিরভাবে একটা চেয়ার টেনে বসে পড়ল, টেবিলের ওপর নিজের ঘড়িটা খুলে রাখল, পিস্তল বের করে রেডি করল আর সেটা নিজের কোলে রেখে দিল। তারপর সে বুকের ভিতর থেকে লম্বা অ্যাম্পুটেশন ছুরিটা বের করে বেলিংহ্যামের সামনে ছুঁড়ে রাখল। এই যে ছুরিটা দেখছো, এইটা দিয়েই তোমার মমিটাকে কেটে ফেলবো আজকে। আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ সেইটাই। সবাই বলে আইন তোমাকে নাকি ছুঁতে পারবে না, কিন্তু আমার নিজের একটা আইন আছে যেটা সব ঠিক করে দেবে। 5 মিনিটের মধ্যে যদি তুমি কাজ শুরু না করো, ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন তার নামে শপথ করে বলছি, তোমায় আমি গুলি করে মারব। তুমি আমাকে খুন করবে? হ্যাঁ, খুন করব, তোমার কুকিরটি বন্ধ করার জন্য। আর 1 মিনিট সময় কিন্তু চলে গেছে। হ্যাঁ, কিন্তু আমি কি করেছি? আমি জানি, আর তুমিও খুব ভালো করে জানো যে তুমি কি করেছো। ওটা শুধু দম্ভ দেখানো ছাড়া আর কিছুই নয়। 2 মিনিট চলে গেছে। কিন্তু তোমাকে কারণ দেখাতে হবে। তুমি পাগল, তুমি এক বিপজ্জনক পাগল। আমি কেন নিজের সম্পত্তি নষ্ট করব? এটা তো একটা দামি মমি। তোমাকে এটাকে কেটে ফেলতেই হবে, আর কেটে পুড়িয়ে ফেলতে হবে। আমি এমন কিছুই করব না। 4 মিনিট চলে গেছে কিন্তু। স্মিথ পিস্তলটা নিল এবং বেলিংহ্যামের দিকে তাকালো এক নির্মম অচল মুখভঙ্গি নিয়ে। তারপর তার হাত তুলল আর তার আঙুলটা ট্রিগারের উপর কেঁপে উঠল। থামো থামো, আমি করছি। বেলিংহ্যাম উন্মত্ত তাড়াহুড়োর মধ্যে ছুরি তুলে নিয়ে মমির দেহের উপর আঘাত করতে লাগলো। তীক্ষ্ণ ব্লেডের প্রতিটা কোপে সেই দেহটা কড়কড় করে শব্দ করছিল এবং ভেঙে ভেঙে পড়ছিল। ঘন হলুদ ধুলো চারিদিকে উঠতে শুরু করলো। মশলা আর শুকনো সংরক্ষিত উপাদানগুলো মেঝেতে ঝরে পড়তে লাগলো। হঠাৎ এক ভয়াবহ চিরচির শব্দে তার মেরুদণ্ড ভেঙে গেল, আর সেটা এক গাদা বাদামি রঙের এলোমেলো অঙ্গ প্রত্যঙ্গের স্তূপ হয়ে মেঝেতে পড়ে রইল। এখন আগুনে ফেলো, কমান। শুষ্ক সহজে দাহ্য ধ্বংসাবশেষ যখন আগুনের ওপর ফেলা হলো, তখন শিখাগুলো লাফিয়ে উঠল আর গর্জে উঠল। ছোট ঘরটা যেন কোনো স্টিমারের স্ট্রোক হোলের মতো হয়ে উঠেছিল। দুজন মানুষের মুখ বেয়ে ঘাম গড়িয়ে পড়ছিল, তবুও একজন ঝুঁকে কাজ করে যাচ্ছিল আর অন্যজন কঠিন মুখভঙ্গিতে বসে তাকে দেখছিল। আগুন থেকে ঘন ভারী ধোঁয়া গড়িয়ে বেরোতে লাগলো। পোড়া রজন আর ঝলসে যাওয়া চুলের তীব্র গন্ধে বাতাস ভরে উঠল। কয়েক ঘন্টার মধ্যে লট নাম্বার 249-এর নামমাত্র কয়েকটি ভঙ্গুর পোড়া কাঠির টুকরো ছাড়া আর কিছুই অবশিষ্ট রইল না। বেলিংহ্যাম ঘৃণা আর ভয়ের মিশ্রণে গর্জে উঠল। হয়তো এবার তুমি সন্তুষ্ট হবে। না, তোমার সব জিনিস একেবারে শেষ করে ফেলতে হবে, তবে গিয়ে আমি সন্তুষ্ট হব। এই শয়তানি কৌশল আর চলবে না। হ্যাঁ, এইসব পাতাগুলোতেও আগুন দাও এক্ষুনি। এই সবগুলোর সঙ্গেও হয়তো কোনো রকম সম্পর্ক আছে। পাতাগুলো আগুনের শিখায় ছুঁড়ে ফেলে দিয়ে বেলিংহ্যাম জিজ্ঞেস করল, এবার কি? এখন সেই প্যাপিরাসের রোলটা, যেটা ওই রাতে তুমি টেবিলে রেখেছিলে, আমার মনে হয় ওটা ওই ড্রয়ারে আছে। কি? না না না, ওটা ওটা পোড়াবে না। ওটা 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 পোড়াতে পারবে না। তো তুমি জানো না তুমি কি করছো? এতে এমন জ্ঞান আছে যা আর কোথাও পাওয়া যায় না, কোথাও না। ওটা বের করে আনো এক্ষুনি। কিন্তু শোনো 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 স্মিথ, তুমি সত্যি এটা করতে পারো না। আমি তোমার সঙ্গে এই জ্ঞান ভাগ করে নেব। এর মধ্যে যা কিছু আছে সব আমি তোমাকে শেখাবো। অথবা থাক, পোড়ানোর আগে আমাকে শুধু এর একবার নকল করতে দাও। স্মিথ এগিয়ে গিয়ে ড্রয়ারের চাবি ঘুরিয়ে দিল। ভেতর থেকে হলদেটে কুঁচকে যাওয়া কাগজের রোলটা বের করে সেটাকে আগুনে ছুঁড়ে ফেলল।
তারপর পায়ের গোড়ালি দিয়ে চেপে ধরল। না স্মিথ, কি করলে তুমি? কি করলে? বেলিংহ্যাম চিৎকার করে উঠল এবং সেটার দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু স্মিথ তাকে ঠেলে সরিয়ে দিল এবং সেটার উপরেই দাঁড়িয়ে রইল যতক্ষণ না সেটা রূপহীন ধূসর ছায়ে পরিণত হলো। মনে হয় আমি তোমার দাঁত বেশ ভালোভাবেই তুলে নিয়েছি। তুমি যদি আবার পুরনো কৌশলে ফেরো তবে কিন্তু আমার কাছে আবার শিক্ষা পাবে। আর এখন গুড বাই। আমাকে আবার আমার পড়াশোনায় ফিরতে হবে। তাহলে চলি মাই ফ্রেন্ড। শোনা যায় বেলিংহ্যাম পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যায় এবং শেষবার তার খবর পাওয়া গিয়েছিল সুদানে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনার মিস না হয়। আবার দেখা হবে পরের সপ্তাহে কোনো এক নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুপ্রভাত।